হ্যালো বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবাই? আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, আমার ভয়েসটা তোমরা বুঝতে পারতেছো কিনা, অল ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও যে সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। তাহলে আজকে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সো আমি একটু বলতে চাই যে তোমরা তাড়াতাড়ি একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং আমরা ক্লাসের মধ্যে কিছু জিনিস পড়বো। টপিকের নাম দেখতে পারতেছো, এসিড খারের মারামারি। আসলে মারামারি বলতে আগে থেকে পড়ে এসেছো যে এসিড যেই ধর্মগুলো প্রদর্শন করে, খার তার বিপরীত ধর্ম প্রদর্শন করে, যার কারণে আমরা আসলে কিছু জিনিসপত্র দেখবো এসিডের মধ্যে কোনগুলো বেশি তীব্র, কারা জিনিসপত্রকে গলিয়ে ফেলতে পারে। তোমাকে যদি কিছু এসিডের নাম জিজ্ঞেস করে, ধরো নাইট্রিক অ্যাসিড দিল বা সালফিউরিক অ্যাসিড দিল, দিয়ে জিজ্ঞেস করলো কোন এসিডটা শক্তি সব থেকে বেশি, সো এই দুইটার মধ্যে তুমি খুব সহজে যাতে কম্পেয়ার করতে পারো ইনশাল্লাহ। সো যাই হোক, সবকিছু মিলাই আসলে আজকের ক্লাসটা ইনশাল্লাহ তাড়াতাড়ি একটু ক্লাসের মধ্যে জয়েন করে ফেলো। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সো আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলবো ইনশাল্লাহ। সো তাড়াতাড়ি একটু জয়েন করে ফেলো, জয়েন করে ফেলো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। অনেকে দেখতে পারতেছি, তানজিলা, তারপর পরবর্তীতে দেখতে পারতেছি শাহরিন, তার পরবর্তীতে আয়েশা সিদ্দিকা, রিয়া, তারপর হচ্ছে দে, তারপর আফিয়া নুরি, সুলাইয়া, শিলমি নাকি, আচ্ছা ঠিক আছে, ফারিয়া রহমানকে দেখতে পারতেছি, সালমন হোসেন, অনেকে দেখতে পারতেছি। তার পরবর্তীতে শিলমি, আচ্ছা সুবমা দে, তারপর অ্যাগনিলা, এত কঠিন নাম কেন, কাজী আরিফা, ইফাত, তার পরবর্তীতে হচ্ছে শিলমি, আবারও দেখতেছি আগ্নিলা, অগ্নিলা, এত কঠিন কঠিন নাম, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাইকে অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু ঠিকঠাক মতো দেখতে পারতেছো, ওয়ালাইকুম আসসালাম। কাইফ, তার পরবর্তীতে বুশরা, যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, চৈতিও জয়েন করে ফেলেছে, সায়েদা জয়েন করে ফেলেছে, তারপরে শ্রেয়াও জয়েন করেছে, যাক ইসলাম, মাজাহিদুল ইসলাম খুব সম্ভবত, স্যার আমার নামটা নিবেন না, রোহিত বিশ্বাস, এই যে তোমার নামটা নিয়ে নিলাম, রোহিত বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, একটু আমরা কেন ক্লাসটা শুরু করতেছি না, কারণ আমরা একটু সবার জন্য অপেক্ষা করতেছি। আমরা সবাই একসাথে ক্লাসটা শিখতে চাই, শুরু করতে চাই, যার কারণে আসলে আমরা একটু ক্লাসটা 2 থেকে 3 মিনিট পরে শুরু করলাম। আজকে হচ্ছে এসিড ক্ষারের মারামারি, অর্থাৎ আমরা প্রথমে আজকের ক্লাসে বেসিক্যালি যে জিনিসটা দেখবো, এসিড একপাশে একটা জিনিস দেখো, এখানের মধ্যে হয়তোবা তুমি দেখতে পাচ্ছ চা, অথবা এখানের মধ্যে তুমি কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ, আর অন্যদিকে এই পাশে তুমি ওই ডিটারজেন্ট পাউডার টাইপের কিছু জিনিস দেখতে পাচ্ছ, অথবা মিন্টস টাইপের জিনিসপত্র দেখতেছো। সো এখানের মধ্যে দুইটা জিনিস ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে এসিড নাম দেওয়া রয়েছে বিভিন্ন রকম, দেখো তোমরা বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস খাও না, কোল্ড ড্রিঙ্কস খাও তো, রাইট? হ্যাঁ, সুমাইয়া বলবো, আচ্ছা ঠিক আছে সুমাইয়া বলো। আর খুবই ভালো আছে ঋতু, চলো আমরা ক্লাসটা শুরু করি। ইসরাত জাহান, মারিয়া, চলো বাবারা আমরা ক্লাসটা শুরু করি ইনশাল্লাহ, কেমন? ভাইয়া এটা কোন পেপার? কোনো পেপার না, এটা জাস্ট আমরা বেসিক জিনিসপত্র পড়াশোনা করবো, একদম কেমিস্ট্রি কিছু বেসিক জিনিসপত্র। এটা কোনো বই টই খুলে লাভ নাই, কোনো কিছু না, একদম কিছু বেসিক জিনিস। এটা যেহেতু বেসিক বিল্ডিং ক্লাস, বেসিক জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো, এটা নিয়ে প্যারা খাইও না। আমাদের যখন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে, তখন থেকে ইনশাল্লাহ আমরা বলে দিব কখন কোন চ্যাপ্টারটা পড়াবো, কিভাবে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, মাস্টার বুক পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা কোনো অধ্যায় না, এটা জাস্ট একদম কেমিস্ট্রির বেসিক কিছু পার্ট নিয়ে পড়াশোনা করব। এটা খুঁজে পাবা না, অধ্যায়ের নাম বললে, চ্যাপ্টারের টপিকের নাম বললে খুঁজে পাবা না। এটা যদিও বা ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তনের একটা পার্ট, বাট এটা সেকেন্ড পার্টেও আছে, বাট এইগুলো আমরা না যাই, আমরা একদম কি মনে করি যে কেমিস্ট্রি পড়তে গেলে, জানতে গেলে এই বেসিক জিনিসগুলো জানাটা খুবই জরুরি। সো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো এখানের মধ্যে তোমরা এসিড যুক্ত কিছু খাবার দেখতে পাচ্ছো, যেখানের মধ্যে এই যে দেখো কমলা লেবু আছে, চা আছে, তারপর কোল্ড ড্রিঙ্কস আছে। আমরা যে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস খাই না, সফট ড্রিঙ্কস যে এগুলোকে বলা হয়, যেমন মোজো খাও, অথবা হচ্ছে কোক খাও, অথবা স্প্রাইট খাও, যাই খাও না কেন সবগুলোতে কার্বনিক অ্যাসিড থাকে বেসিক্যালি। আর এখানের মধ্যে বেসের কথা যদি বলি, ক্ষারের মধ্যে ক্ষার কোথায়, ডিটারজেন্ট দেখো, অথবা অন্য যেই জিনিসগুলো রয়েছে, অনেক কিছুতেই আসলে মিন্টোস জাতীয় জিনিসগুলোতে ক্ষার রয়েছে। বাট মেইন যে বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ভাই, এসিড, ধরো তোমাকে 8-10টা এসিডের নাম দিয়ে দিল। হ্যাঁ, আমরা এসিড এবং ক্ষার তো চিনি, এসিড জিনিসটা কি আসলে করে বলো তো ভাইয়া? ধরো তোমার কাছে একটা পাত্র আছে, তোমার কাছে একটা, এটা 9-10-এ শিখেছো, আমি তোমাদেরকে একবার রিক্যাপ করাই দিচ্ছি। ধরো তোমার কাছে একটা কি আছে, পাত্র আছে, কি আছে তোমার কাছে, একটা পাত্র আছে, এখানের মধ্যে কিছু পানি আছে।
পাত্রের মধ্যে কিছু পরিমাণ কি আছে, পানি আছে। এখন তুমি এই পানিটার মধ্যে কিছু পরিমাণ এমন একটা যৌগ দিলা, ধরো এখানের মধ্যে হচ্ছে এমন একটা যৌগ, জানো না কি যৌগ আসলে, ধরো এখানের মধ্যে ABCD এরকম নামের একটা যৌগ দিলা। সে পানির মধ্যে গিয়ে যদি তার মনটা উজাড় করে হাইড্রোজেন প্লাস দান করে দেয়, কি দান করে দেয়, হাইড্রোজেন প্লাসটা দান করে দেয়, তাহলে ABCD কে আসলে একটা অ্যাসিড বলা হবে। অর্থাৎ যারা পানির মধ্যে যায়, যাওয়ার পর মনটা উদার করে হাইড্রোজেন প্লাস দান করে তাদেরকে অ্যাসিড বলে। আর যারা হাইড্রো অক্সাইড দান করে, মানে ধরো এই যে এখানের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারতো এখানে ক্ষার, সো এ পানির মধ্যে গিয়ে হাইড্রো অক্সাইড দান করেছে। সো কেউ যদি পানির মধ্যে গিয়ে হাইড্রো অক্সাইড দান করে তাহলে সেটাকে বলা হয় ক্ষার, এবং কেউ যদি পানির মধ্যে গিয়ে হাইড্রোজেন দান করে তাহলে সেটাকে আসলে কি বলা হবে, অ্যাসিড বলা হবে। বলতো সংজ্ঞাটা বুঝেছো কিনা বলতো বাবা? তার মানে যারা পানির মধ্যে যায়, ধরো তুমিও যদি পানির মধ্যে একটা চুপ দিলা বা ডুব দিলা, ডুব দেওয়ার পর তুমিও যদি হাইড্রোজেন আয়ন দান করা শুরু করো, তার মানে তুমিও একটা অ্যাসিড। ধরো তোমার কোনো ফ্রেন্ড পানির মধ্যে ডুব দিয়ে OH আয়ন মানে হাইড্রো অক্সাইড আয়ন দান করা শুরু করলো, তাহলে সেটাকে কি বলবো, তাকে আসলে ক্ষার বলবো। যে কোনো কিছু, সেটা যে কোনো কিছু, দুনিয়ার যে কোনো কিছু, সংজ্ঞায় এইটা ভাইয়া। এটা তুমি একটা গরু যদি মাঠে, মানে একটা গরুকে তুমি পানির মধ্যে চুবাইলা, গরুটাও যদি কখনো হাইড্রোজেন প্লাস দান করে পানিতে গিয়ে, গরুটা আর গরু থাকবে না, তাকে আমরা অ্যাসিড বলে ডাকবো। বুঝাতে পেরেছি বলো তো? তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো। সবাই বুঝতে পেরেছো? সবাইকে ক্লিয়ার? তার মানে অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞার মধ্যে পার্থক্যই হচ্ছে যারা জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ মানে কি, জলের দ্রবণ, জল মানে কি পানি, রাইট? তার মানে যারা পানির মধ্যে গিয়ে হাইড্রোজেন প্লাস দান করে তাদেরকে অ্যাসিড বলা হয়, এবং যারা পানির মধ্যে গিয়ে হাইড্রোক্সাইড আয়ন দান করে তাদেরকে ক্ষার বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে কে বেশি শক্তিশালী? ধরো তোমার কাছে অনেকগুলো অ্যাসিডের নাম আছে, এগুলো কিন্তু 9 10-এ পড়োনি, এটা একটা বেসিক জিনিসপত্র। বুঝতে পেরেছো? ক্ষারক কি? ক্ষারক আমরা এগুলো আলোচনা করব। ক্ষারক মানে সে জলীয় দ্রবণে গিয়ে হাইড্রো অক্সাইডও দান করতে পারে, অক্সাইডও দান করতে পারে। ক্ষারক নিয়ে পড়াশোনা করবো আজকে, বেসিক্যালি অ্যাসিডের নিয়ে পড়াশোনা। আমরা আজকে মূলত অ্যাসিড নিয়ে পড়াশোনা করব। দেখো তো এই অ্যাসিড গুলো কি কি তোমরা চিনতে পারো? দেখো তো তোমার স্ক্রিনের মধ্যে এই অ্যাসিড গুলোর নাম কি দেখা যায় কিনা, বলো দেখি। এখানের মধ্যে দেখো এই অ্যাসিড গুলো কি কি চিনতে পারো কিনা দেখো তো। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এই অ্যাসিডটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। 9 10-এ তোমরা ভিনেগার পড়ছো। তার পরবর্তীতে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তার পরবর্তীতে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপরে এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, তার পরবর্তীতে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তোমরা কি আমাকে বলতে পারবা এই যে এতগুলো অ্যাসিড এখানের মধ্যে দেয়া, এই অ্যাসিড গুলোর মধ্যে কার শক্তিটা সব থেকে বেশি? বলো তো, কেউ কি গেস করতে পারবা? ভাই এখানে এতগুলা বোতল দেয়া, এতগুলা, এইটা ক্লাসের শেষে না হয় নিয়ে আসবো এখন, তখন তোমরা ঠিকই বলতে পারবা যে ভাইয়া এতগুলা কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তোমার সামনে 6টা আসলে অ্যাসিডের বোতল আছে। এই যে 6টা অ্যাসিডের বোতল, কোন অ্যাসিডটা সব থেকে বেশি শক্তিশালী আর কোন অ্যাসিডটা সব থেকে দুর্বল? আজিজ বলছে নাইট্রিক অ্যাসিড, হয়নি আসলে, হয়নি। আজিজ বলছে নাইট্রিক অ্যাসিড, এইটা হচ্ছে HNO3, কই গেল? নাইট্রিক অ্যাসিড হবে না, ভুল বলেছ। বাকিগুলো একটু চেনার চেষ্টা করো তো, অন্য কিছু হতে পারে কিনা বলো তো। আর অন্য কারো কোনো গেস আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে শক্তিশালী অ্যাসিড আছে এখানে। সালফিউরিক অ্যাসিড, রানিদে বলছে সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুইটার মধ্যে কোনটা? আমি একটা অপশন চেয়েছি। প্রিয়া বলছে সালফিউরিক অ্যাসিড, গুড, ভেরি গুড। বুঝতে পারছো? তার মানে এখানের মধ্যে সব থেকে শক্তিশালী যদি আমি বলি সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আমি আজকের ক্লাসের মধ্যে তোমাদেরকে বুঝাবো কোন অ্যাসিড গুলো বেশি তীব্র। এখন আমি যদি বলি এখানের মধ্যে সব থেকে দুর্বল কোনটা, সব থেকে, আমি যদি বলি এখানের মধ্যে ভাই সব থেকে, এগুলো কিন্তু আমি শেখাবো আজকের ক্লাসের পড়াশোনায়। এটা সব থেকে স্ট্রং এর কথা বললে সব থেকে স্ট্রং হবে সালফিউরিক অ্যাসিড। এখানে যতগুলো অ্যাসিড আছে সব থেকে স্ট্রং হচ্ছে সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডের রাজা বলা হয়, অ্যাসিডের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিড, কারণ একে অনেক বেশি হচ্ছে ব্যবহার করা হয়। এবার আমাকে একটু বলো তো, এই যে অ্যাসিড গুলো, এটার মধ্যে তো সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা জিতে গেল, কোনো সমস্যা নাই। আমাকে বলো তো এই অ্যাসিড গুলোর মধ্যে সব থেকে দুর্বল কে? এবারে প্রশ্নটা মনে হয় আরেকটু কঠিন হলো, বলো দেখি, বলো 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 বলো, এবার বলতে পারবা এইগুলোর মধ্যে সব থেকে দুর্বল কে? সব থেকে দুর্বল
সব থেকে দুর্বলকে বলতে পারবা? এগুলোর মধ্যে দুর্বলকে, স্ট্রংটা তো সালফিউরিক অ্যাসিড পাইলাম, কিন্তু সব থেকে দুর্বল কে আসলে? কে বলতে পারবে যে এইগুলোর মধ্যে সব থেকে দুর্বলকে? একটু দেখি না, মানে এগুলো তো শিখবো ক্লাসে, প্যারা নাই। মিথানোইক অ্যাসিড অনেকে বলতেছে, ইথানোইক অ্যাসিড বলতেছে। আচ্ছা আমি তোমাদেরকে বলে দিই, এখানের মধ্যে সব থেকে দুর্বল হচ্ছে এইটা, এই যে এই পাত্রেরটা, অর্থাৎ এটা সব থেকে উইক, এটা সব থেকে উইক অ্যাসিড হচ্ছে ইথানোইক অ্যাসিড, আর সব থেকে স্ট্রং অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড। বাকিগুলো যদি সিরিয়াল করতে বলি সব পড়বো আজকের ক্লাসে। তো চলো, তোমরা কি রেডি? তাহলে চলো আমরা কয়েকটা জিনিস পড়ি যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো বা শিখতে পারবো কোন অ্যাসিডটা সব থেকে তীব্র অথবা কোন অ্যাসিড গুলো সব থেকে আসলে শক্তিশালী। এই শক্তিশালী এবং দুর্বল অ্যাসিডের কিছু ক্রম শেখা প্রয়োজন তোমাদের। চলো আমরা শিখি। তোমাদের কাছে যদি খাতা কলম থাকে চলো আমরা একটু শিখি। প্রথমে দেখো, বারবার শব্দ হচ্ছে, প্যারা হচ্ছে। তো দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে জৈব অ্যাসিডে দেখো আমরা কয়েকটা রুলস শিখবো। আমরা কয়েকটা রুলস শিখবো, যে রুলস গুলো শিখলে আমরা ইনশাল্লাহ একটা জিনিস বলতে পারবো যে কোনটা দুর্বল অ্যাসিড, কোনটা সবল অ্যাসিড, কেন দুর্বল কেন সবল, এই জিনিসগুলো বুঝতে পারবো। তো আমরা কয়েকটা রুলস পড়বো এবং সাথে সাথে তোমাদেরকে কিছু পোল দিব। পোল মানে কি জানো? পোল মানে হচ্ছে তোমাদেরকে কুইজ দিব। তোমাদের ড্যাশবোর্ডের মধ্যে কিছু প্রশ্ন চলে যাবে, তোমরা উত্তরটা দাগাবা নিজের মতো করে, তুমি আবার দেখতে পারবা তোমার উত্তরটা ঠিক হয়েছে কিনা। এটা হয়তোবা অনেকে আগে এক্সপিরিয়েন্স নাই, যারা আমাদের স্টুডেন্ট ছিল আগে তাদের এক্সপিরিয়েন্স রয়েছে, কোনো প্যারা নাই, আমি দিলেই বুঝতে পারবো। প্রথমটা দেখো বলেছে, প্রথমটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো এক নাম্বার হচ্ছে জৈব অ্যাসিডের তুলনায় অজৈব অ্যাসিডের তীব্রতাটা বেশি। বুঝো ভালো করে, জৈব অ্যাসিডের তুলনায় অজৈব অ্যাসিডের, এটা এক নাম্বার জিনিস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া জৈব অ্যাসিড কি আর অজৈব অ্যাসিড কি? এই জিনিসটাই তো বুঝি না। না নোট করা লাগবে না, প্যারা নেই, এটার স্লাইডটা আমি দিয়ে দিব এখন, এটা স্লাইড আমি গ্রুপে দিয়ে দিব, এটা নিয়ে প্যারা খাইও না। এটা এখন এখানে কেউ প্যারা খাইও না, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো ইনশাল্লাহ। এটার স্লাইডটা আমি যেটা দাগাচ্ছি লিখতেছি এটা দিয়ে দিব গ্রুপে, তোমরা নিও ইনশাল্লাহ, কেমন? তো দেখো জৈব অ্যাসিডের তুলনায়, দেখো ভালো করে খেয়াল করো, জৈব অ্যাসিডের তুলনায় অজৈব অ্যাসিডের তীব্রতা বেশি। ভালো করে বুঝো এখানের মধ্যে, সেটা হচ্ছে দেখো ভালো করে বুঝো, কিন্তু কি বলেছি, জৈব অ্যাসিডের তুলনায় অজৈব অ্যাসিডের তীব্রতা বেশি। এখন প্রশ্ন হচ্ছে অজৈব অ্যাসিড কোনগুলো, জৈব অ্যাসিড কোনগুলো? একটা জিনিস আমি তোমাদেরকে বলি, জৈব অ্যাসিড বললে তুমি একটা ট্যাগ লাগাই দিবা। বলে না বুয়েটিয়ান ট্যাগ, মেডিকেলের ট্যাগ, হ্যাঁ বলে না রাজনীতির ট্যাগ, এরকম বলে না যে কিছু একটা হইলে এই ট্যাগ লাগাই দাও, ওই ট্যাগ লাগাই দাও। সেম একইভাবে যদি আমি তোমাকে বলি কখনো জৈব অ্যাসিড কিভাবে চিনবো, যেগুলো খায় মানুষ, যেগুলো খায় সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের লাস্টে কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে COOH। এই যে দেখো, এটা হচ্ছে জৈব অ্যাসিডের একটা কমন ট্যাগ, অর্থাৎ গ্রুপে দিব এখন, প্যারা খাইও না বাবা, গ্রুপে দিয়ে দিব। তো দেখো এইটা হচ্ছে জৈব অ্যাসিডের একটা ট্যাগ, অর্থাৎ যাদের শেষে COOH থাকে তারা হচ্ছে জৈব অ্যাসিড। কিরকম ভাইয়া, আমি তোমাকে কিছু উদাহরণ দিয়ে দেই, তাহলে হয়তোবা বুঝতে আরো সুবিধা হবে তোমার ইনশাআল্লাহ। দেখো ভালো করে খেয়াল করো, যেমন এখানের মধ্যে হইতে পারে COOH মিথানোইক অ্যাসিড, আবার দেখো CH3COOH ইথানোইক অ্যাসিড, তারপরে দেখো CH3CH2COOH, তার মানে এটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। তারপরে দেখো CH3CH2CH2CH2COOH। তার মানে দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে, এখানে দেখো সবগুলো লাস্টে খেয়াল করো COOH, সবগুলো লাস্টে দেখো COOH, সবগুলো লাস্টে দেখো COOH, তারপরে সবগুলো লাস্টে দেখো COOH আছে। বুঝাইতে পারছি? তার মানে এদের দেখো ভালো করে খেয়াল করো কিন্তু বাবা, সেটা হচ্ছে আমি যদি এইগুলো খেয়াল করি, এটার লাস্টে COOH, অর্থাৎ যাদের লাস্টে আমাদের COOH থাকবে তাদেরকে আমরা কি বলবো, জৈব অ্যাসিড বলবো। এই জৈব অ্যাসিডটার ওই যে স্টুডেন্ট দিয়ে দিছে, যে গ্রুপের দিয়ে দিয়েছে, গ্রুপে অ্যাড দিতে হবে না, গ্রুপটা সার্চ দিলে ফেসবুকে গিয়ে গ্রুপটা সার্চ দিলেই চলে আসবে, ফেসবুক তো চালাও, সার্চ দিলেই চলে আসবে ইনশাল্লাহ। তার মানে দেখো এদের তীব্রতা তুলনামূলকভাবে কম। এখন অজৈব অ্যাসিড কিভাবে চিনবো? সহজ,
একটু আজান দিচ্ছে, একটু আজানের সময় চুপ থাকি। ঠিক আছে, চলো আজান শেষ হয়ে গিয়েছে। চলো এখন কথা হচ্ছে দ্বিতীয় কথা, যে ভাইয়া এখন আমি কিভাবে চিনবো যে অজৈব অ্যাসিড কোনগুলো, অজৈব অ্যাসিড কোনগুলো, এটা কিভাবে চিনবো? আসলে পাবলিক গ্রুপেই দিয়ে দিব, প্যারা খাইও না। পাবলিক গ্রুপ, পেইড গ্রুপে, দুই গ্রুপে আসলে এই স্লাইডটা দিয়ে দিব, প্যারা খাওয়ার কিছু নাই। চলো, অজৈব অ্যাসিড চেনার সব থেকে বড় উপায় হচ্ছে COOH থাকবে না। যদি জৈব অ্যাসিডে COOH থাকে আর অজৈব অ্যাসিডে তাহলে COOH থাকবে না, তাহলে ব্যাপারটা কিরকম হবে আমি তোমাকে একটু দেখাই। ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, তার পরবর্তীতে আমি যদি বলি আরো ধরো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপর হচ্ছে গিয়ে তোমার আরো কি আছে, হাইড্রোজেন ফ্লোরিক, এই যে হাইড্রোজেন ফ্লোরিক, ক্লোরিক, ব্রোমিক, হাইড্রোজেন আয়োডাইড, এগুলো সব মানে যেগুলোতে COOH নাই। তারপরে হচ্ছে গিয়ে ধরো H3PO4 ফসফরিক অ্যাসিড, অথবা হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড, অথবা ধরো হাইপোক্লোরাস অ্যাসিড HClO4, অথবা হচ্ছে HBrO4, অথবা হচ্ছে এইগুলো জাস্ট নাম, এগুলো লিখার কোনো দরকার নাই। HI হাইড্রোক্লোরাস অ্যাসিড, আয়োডাস অ্যাসিড, তার পরবর্তীতে আরো কি দিব, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এইগুলোই মোটামুটি। তো দেখো এখানের মধ্যে মজার বিষয়টা খেয়াল করো, এখানের মধ্যে মজার বিষয়টা খেয়াল করো সবগুলোতে, সেটা হচ্ছে এই যে দেখো এগুলো সবগুলো কিন্তু অজৈব অ্যাসিড। তাহলে দেখো আমার যদি কখনো অপশনে এরকম থাকে যে কোনটা তীব্রতা তুলনামূলক বেশি, এই অজৈব অ্যাসিডগুলোর তীব্রতা অলওয়েজ এই জৈব অ্যাসিডের তুলনায় বেশি হয়। এগুলো র্যান্ডমলি আমি লিখে দিয়েছি, আরো অনেক আছে যাদের লাস্টে COOH পাবা না। কার্বনিক অ্যাসিড হইতে পারে, হ্যাঁ যেটা লিখতে ভুলে গিয়েছে, এরকম অসংখ্য অ্যাসিড আছে। কথা কি আমি বুঝাইতে পারছি? এগুলো কমন অ্যাসিড গুলো, যেগুলো তুমি সামনে পরীক্ষায় পাবা, এগুলো হচ্ছে সেই কমন অ্যাসিড গুলোর নাম লিখে দিয়েছি। বলো তো দেখি, বলো তো দেখি বুঝতে পারছো কিনা? সবাই পাবে, যারা পেইড
এই স্লাইডটা আজকেরটা যেহেতু সবার জন্য উন্মুক্ত ক্লাস, আজকেরটা যারা পেইডে রয়েছে, যারা ফ্রি বুক করেছে, সবার জন্য আজকের ক্লাসটা একদম ফ্রি। সুতরাং যেহেতু ক্লাসটা সবার জন্য ফ্রি, আজকের যে ক্লাসের স্লাইডটা দেখতেছো এটা সবাই পাবে। বুঝতে পেরেছো আমার কথা? কোনো সমস্যা না, আমি সবার জন্যই ফ্রি করে দিব ইনশাআল্লাহ। তো দেখো, তোমরা বলো আমার কথা কি বুঝতে পারছো? তার মানে এইগুলো হচ্ছে সব জৈব অ্যাসিড, আর এইগুলো সব কি? এইগুলো হচ্ছে সব অজৈব অ্যাসিড। এখন তোমাকে যদি পরীক্ষার হলে কখনো অপশন এরকম আসে যে কোনটা তীব্রতার বেশি, তাহলে অবশ্যই এইগুলো তীব্রতার, মানে COOH হইলে আগেই বাদ। এখন চলো আমরা একটা তোমাদের জন্য একটা জিনিস রেখেছি, অর্থাৎ দেখো আমি যখন এখানের মধ্যে বলছিলাম কোনটা উইক অ্যাসিড, উইকের মধ্যে আমি কি বলেছিলাম যে দেখো লাস্টে COOH থাকে, তারা হচ্ছে উইক অ্যাসিড হয়। তো মানে এখানে যখন আমি উইক বলছিলাম, এখানে দেখো এখানেও COOH, এখানেও COOH, দুইটাই তো উইক। এখন প্রশ্ন হচ্ছে দুইটার মধ্যে কে বেশি কে কম, এটা আমি পরে আলোচনা করব। বাট দেখো ওই COOH মানেই কিন্তু উইক, এটা কিন্তু কখনো স্ট্রং এর মধ্যে আসে নাই। বাকিগুলোর মধ্যে থেকে দেখো স্ট্রং আমরা নির্বাচন করেছি। সো দেখো ভালো করে খেয়াল করো, এই যে দেখো আমরা যেগুলো খাই, খাওয়ার যে অ্যাসিড গুলো আছে, এই যে দেখো এগুলো সব উইক অ্যাসিড বাবা। সেটা কার্বনিক অ্যাসিড হইতে পারে, ইথানোয়িক অ্যাসিড হইতে পারে, টার্টারিক অ্যাসিড, তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে, এটাও দুর্বল, নয়তো বা মুখে তো খেয়ে একদম পুড়ে যাইতো। তারপর হচ্ছে লেবু, কমলা লেবু, সাইট্রিক অ্যাসিড, এটাও আসলে দুর্বল অ্যাসিড। তার পরবর্তীতে হচ্ছে ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিড, এটাও দুর্বল অ্যাসিড। অর্থাৎ আমরা যে ভেজিটেবল গুলো খাই, যে ভেজিটেবল গুলোর মধ্যে অ্যাসিড বিদ্যমান থাকে, এই অ্যাসিড গুলো অলওয়েজ কেমন অ্যাসিড হয়? উত্তর হচ্ছে ভাইয়া উইক অ্যাসিড হয়। অলওয়েজ কেমন অ্যাসিড হয়? উত্তর হচ্ছে অলওয়েজ উইক অথবা দুর্বল অ্যাসিড হয়। তো এই অ্যাসিড গুলো সব দুর্বল অ্যাসিড। বুঝাইতে পেরেছি? ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে আমি একটা প্রশ্ন দেই, দেখো ভালো করে খেয়াল করো, যে প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাস্টে এসেছিল। দেখো ভাইয়া, তোমাদেরকে যে আমি আজকে প্রশ্নগুলো সলভ করাবো, শুধুমাত্র তুমি যদি মনে করো যে ভাইয়া তোমাদেরকে আমি পড়াবো শুধুমাত্র এইচএসসি রিলেটেড, ব্যাপারটা একদমই ভুল। তোমাদের টার্গেট হওয়া উচিত তুমি এই এইচএসসি তে যখন উঠবা, তুমি আসলে কোন ভার্সিটিতে পড়তে যাচ্ছ। তুমি কি মেডিকেলে পড়তে যাচ্ছ, নাকি বুয়েটে পড়তে যাচ্ছ, নাকি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ, এই বিষয়টা ফিক্সড করে ফেলা একদম এইচএসসি তে ওঠা মানে এখন থেকে ফিক্সড করে ফেলা উচিত, সেইভাবেই প্রিপারেশন নেওয়া উচিত। তো আমি যখন টপিক গুলো পড়াবো, ওই টপিক রিলেটেড বিগত বছরের প্রশ্নগুলো সলভ করিয়ে দিব। যেমন এখন আমি যে প্রশ্নটা সলভ বা টপিকটা পড়ালাম, সেই রিলেটেড দেখো বিগত বছরে ঢাকা ভার্সিটিতেও প্রশ্ন আসছে, জাস্টেও প্রশ্ন আসছে। জাস্ট হচ্ছে একটা সায়েন্স টেকনোলজি, যশোর, হ্যাঁ যশোর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তো চলো আমি একটা পোল দেই, তোমাদের সামনে দেখবা ইন্টারফেসে দেখবা একটা জিনিস চলে গেছে। এটা হয়তোবা তোমাদের কাছে এখন মনে হতে পারে ভাই এটা তো অনেক সোজা, কিন্তু বিশ্বাস করো স্টুডেন্টরা এটা পারে না আসলে। এটা আমি তোমাদেরকে পড়াচ্ছি জন্য সোজা লাগতেছে, বাট এই পড়ানোর আগে দেখতা যে এটা কেমনটা। দেখি তোমরা কুইজে উত্তর দাও ভাইয়া, দেখি কেমন পারো। দেখো তাড়াতাড়ি করো, কুইজ দেখো সামনে চলে গিয়েছে। আরে সেরা, 89% স্টুডেন্ট ঠিকঠাক উত্তর দিয়েছে। বাট আমি তোমাদেরকে বারবার বলেছি, যখন অ্যাসিডের তীব্রতা সব থেকে কম, তীব্রতা সব থেকে কমের কথা বলেছে, দেখো সব থেকে কি বলেছে? কম। তাহলে কম কাদের তীব্রতা সব থেকে কম? আমি তোমাদেরকে একটু আগে পড়িয়েছি কাদের তীব্রতা সব থেকে কম। আমি বারবার বলেছি ভাইয়া, যারা জৈব অ্যাসিড, যারা আসলে জৈব অ্যাসিড, তাদের তীব্রতাটা আসলে সব থেকে কম হয়। যারা জৈব অ্যাসিড তাদের তীব্রতাটা সব থেকে কি হয়? কম হয়। তাহলে যারা, যেহেতু মানে কিভাবে বুঝবো কোনটা জৈব অ্যাসিড, এটা কিভাবে বুঝবো ভাইয়া? উত্তর হচ্ছে যাদের লাস্টে COOH থাকে, যাদের লাস্টে COOH এই ট্যাগটা থাকে, তারাই আসলে দুর্বল অ্যাসিড হয়ে যায়। যাদের লাস্টে COOH থাকে তারা কি হয়ে যায় বলতো? দুর্বল অ্যাসিড হয়ে যায়।
তো যখন দেখবা তীব্রতা সব থেকে কম সেখানের মধ্যে COOH আসছে, তাহলে অন্যগুলো আর গণনাই করবে না। ধরো তোমার অপশন এটা বাদ, তখন তুমি চিন্তা করতে যে ভাই সবগুলোই তো অজৈব অ্যাসিড, তখন কোনটা আসলে সব থেকে কম মানে শক্তিশালী হইতো। কিন্তু এখন অপশনটা হচ্ছে ভাইয়া এখানে যেহেতু COOH পেয়ে গেছো, এখানে যেহেতু COOH পেয়ে গেছো, তাই চোখ বন্ধ করে আসলে এই উত্তরটা দাগিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? তবুও কিছু স্টুডেন্ট ভুল করেছো, যাক একটু মনোযোগ বাড়াতে হবে, কেমন? আচ্ছা এবার আসো 2 নাম্বারটা। আমরা তো 1 নাম্বারটা পড়ে ফেললাম, এবার আসো 2 নাম্বার। মানে আমরা এরকম 4-5টা রুলস পড়বো, পড়ার মাধ্যমে কোন অ্যাসিড গুলো আসলে বেশি তীব্র, কোন অ্যাসিড গুলো কম তীব্র, এগুলো বোঝার চেষ্টা করব। ধরো কখনো যদি এরকম হয়, কুইজ অনেকগুলো দিব, ধরো কখনো যদি এমন হয় যে ভাইয়া তোমাকে এইটা এইটা এবং এইটার মধ্যে তুলনা করতে বলছে, যে ভাইয়া সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড এইগুলোর মধ্যে কি আসলে বেশি তীব্র। দেখো আমি তোমাদেরকে একটু লিখে দেই, কিছু অ্যাসিডের নাম তোমাদের লিখে দেই, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। ধরো আমি এখানের মধ্যে লিখলাম HClO4, তার পরবর্তীতে আমি লিখলাম এখানের মধ্যে H2SO4, তার পরবর্তীতে আমি এখানে লিখলাম H3PO4, এরকম করে কিছু লিখে দিলাম। এখন সবগুলোই কিন্তু অজৈব অ্যাসিড, কোনোটাও কিন্তু জৈব না। এখন জৈব হইলে তো আমরা কমপক্ষে ওটা দাগায় দিতাম যে ভাই এটা দুর্বল, বাট সবগুলো যদি অজৈব অ্যাসিড হয়, আমি আবারও বলতেছি সবগুলো যদি অজৈব অ্যাসিড হয়, তখন আমি কিভাবে নির্বাচন করব? তখন তোমার নির্বাচন করার শর্ত হচ্ছে তোমাকে প্রথমে কেন্দ্রীয় পরমাণু খুঁজতে। এই যে দেখো অজৈব অ্যাসিডের যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্রীয় কি, কেন্দ্রীয় পরমাণু কে ভাইয়া, যে সংখ্যায় কম থাকবে। ধরো কোনো একটা সমাবেশ তুমি দেখবা, ধরো কোনো একটা সমাবেশ আছে, ধরো কোনো একটা সমাবেশ, সেই সমাবেশের মধ্যে একজন মন্ত্রী গিয়েছে এবং তোমাদের স্কুলের 1000 স্টুডেন্ট গিয়েছে। বলো তো এখানের মধ্যে প্রধান ব্যক্তিত্বটাকে, মন্ত্রী নাকি স্টুডেন্ট? আমাকে কথাটার উত্তর দাও, বলো দেখি, বলো দেখি। কেন্দ্রীয় পরমাণু জিনিসটাকে, এটা বুঝতে হবে। দেখো ভালো করে বলো। ধরো তোমার এখানের মধ্যে একটা সমাবেশ হচ্ছে, এটা একটা কি, এটা একটা সমাবেশ, এটা একটা কি, এটা একটা সমাবেশ। তো কেন্দ্রীয় পরমাণুটা আমরা কিভাবে বুঝতে পারি ভাইয়া? কেন্দ্রীয় পরমাণু জিনিসটা কি এটা তো বুঝতে হবে। কি পরমাণু? উত্তর হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু জিনিসটা কি? কেন্দ্রীয় পরমাণু জিনিসটা কি? সো দেখো ভালো করে খেয়াল করো, কেন্দ্রীয় পরমাণু জিনিসটা কি। সো কেন্দ্রীয় পরমাণু জিনিসটা হচ্ছে, ধরো কোন একটা বিশাল সমাবেশ, তো বিশাল সমাবেশের মধ্যে যে, ধরো এখানের মধ্যে হাজার হাজার মানুষ, হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট, কিন্তু এখানের মধ্যে একজন মন্ত্রী আছে, এই যে মন্ত্রী। তাহলে বলো তো যে সংখ্যায় কম সে হয় প্রধান ব্যক্তিত্ব, যে সংখ্যায় কম সে হয় প্রধান ক্যারেক্টার। যেমন সিনেমার প্রধান ক্যারেক্টার কয়জন হয়? একজন, যে নায়ক থাকে। বুঝতে পেরেছো? যে নায়ক সেই তো চলচ্চিত্রের হচ্ছে প্রধান ক্যারেক্টারে থাকে। একইভাবে তুমি যখন অনেক যৌগ দেখবা, দেখো, এবং আর একটা জিনিস, কেন্দ্র মানে কি? কেন্দ্র মানে মাঝখানে। দেখো আমি যদি তোমাকে বলি এখানের মধ্যে ভাইয়া সালফিউরিক অ্যাসিড H2SO4, বলো এখানের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন আছে 2টা, এখানে দেখো হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তারপরে সালফার এখানে দেয়া নাই, মানে একটা, দেয়া থাকা না থাকা একই কথা। সালফার আছে 1টা। অক্সিজেন কয়টা? অক্সিজেন আছে হচ্ছে 4টা। এখন কে সব থেকে কম? 2টা জিনিস দেখবা, 2টা সব থেকে কম কে, তারপরে 2 নম্বর হচ্ছে মাঝখানে আছে কিনা। সো দেখো প্রথমে দেখো এখানের মধ্যে কি দেয়া বলো তো, এখানের মধ্যে সব থেকে কম কোনটা? উত্তর হচ্ছে ভাইয়া সালফার। সালফারটা হচ্ছে সব থেকে কম। তাহলে যেহেতু সব থেকে কম, তার মানে এখানে কি হবে বলতো ভাইয়া? উত্তরটা সালফার হচ্ছে এখানের কেন্দ্রীয় পরমাণু। সো এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। বলো দেখি বুঝছো কিনা, বলো দেখি, বলো দেখি বুঝছো কিনা। যে কেন্দ্রে থাকবে, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে যে ভাইয়া কেন্দ্রে তো থাকবে, খুবই ভালো কথা, কিন্তু এটা সংখ্যাটাও তুলনামূলকভাবে কম হতে পারে। তো ধরো কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখে, ব্যতিক্রম না আসলে এই জিনিসটা তোমাদের জানা দরকার। সেটা কি ভাইয়া? ধরো কখনো এরকম উদাহরণ আসলো, ধরো তোমাদের কখনো পরীক্ষায় এরকম উদাহরণ আসলো, নাইট্রিক অ্যাসিড HNO3। দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো তো ভাইয়া, এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন কয়টা? উত্তর হচ্ছে ভাইয়া হাইড্রোজেন হচ্ছে 1টা। নাইট্রোজেন কয়টা? নাইট্রোজেনও তো দেখা যাচ্ছে এই যোগে 1টা।
অক্সিজেন কয়টা? অক্সিজেন দেখা যাচ্ছে 3টা। খুবই ভালো কথা ভাইয়া। কিন্তু আমি ফারদিন ভাইয়া বলেছিলাম ভাইয়া যার আসলে সংখ্যা সব থেকে কম সে কেন্দ্রীয় পরমাণু। তাহলে সেই হিসেবে এখানে কি হয়ে গেল? সেই হিসেবে ভাইয়া এখানের মধ্যে তো ভাইয়া দুইটার সংখ্যা সমান, অর্থাৎ হাইড্রোজেনও একটা নাইট্রোজেনও একটা। এরকম যদি কখনো সংখ্যাটা সমান হয়ে যায়, আবারও রিপিট করতেছি, এরকম যদি কখনো সংখ্যাটা সমান হয়ে যায় তখন আমরা কি করব? তখন আমরা কি করব? সংখ্যা সমান হয়ে গেলে যেটা মাঝখানে থাকবে, যেটা আমাদের মাঝখানে থাকবে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। অর্থাৎ এই যৌগে কেন্দ্রীয় পরমাণু ছিল সালফার, এই যৌগে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। বলো দেখি বুঝছো কিনা, বলো দেখি, বলো বুঝছো কিনা বলো। খুবই সোজা জিনিস, এখানে পেঁচানোর কিচ্ছু নাই। যে মাঝখানে, এত প্যারা থাকলে যে মাঝখানে থাকে সে কেন্দ্রীয় পরমাণু, যে মাঝে থাকে। কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনবো? প্রথম হচ্ছে দেখো মাঝের পরমাণু, মাঝের পরমাণু এটা শর্ত 1। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে সংখ্যায় কম থাকে। সংখ্যায় কি হয়? কম থাকে। সংখ্যায় কি হয়? সংখ্যায় হচ্ছে কম থাকে। এই দুইটা একটু নোট করে নিবা। আচ্ছা এই স্লাইড তো আমি তোমাদেরকে দিয়েই দিব, প্যারা নাই। এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে, কেন্দ্রীয় পরমাণু, মাঝের পরমাণু সংখ্যায় আসলে কম থাকবে। বুঝাতে পেরেছি সবাইকে? সবাইকে বোঝাইতে পেরেছি? যদি উপর, আর এটা কখনো হবে না, এটা এরকম কখনো হবে না, হইলে আমাকে দেখায়। সো দেখো এখানের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কোনগুলো বলো? তোমরা তো এইগুলো পারার কথা। তো এখানে মাঝখানে যে দেখো সংখ্যায় দেখো মাঝখানে আছে ক্লোরিন, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, রাইট? এখানের মধ্যে সালফার আছে মাঝখানে, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখানে মাঝখানে আছে ফসফরাস, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখন প্রশ্ন বলেছে যে ভাইয়া এই যে অ্যাসিড গুলো, যেগুলো অজৈব অ্যাসিড, এগুলো তীব্রতাটা কিভাবে নির্ণয় করব, কিভাবে হিসেব করব? উত্তরটা খুবই সোজা, উত্তরটা খুবই সোজা। সেটা হচ্ছে মানে যত রকম জিনিস আসতে পারে আমি দেখাবো, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। দেখো আপাতত এই জিনিসগুলো 3 যৌগ বিশিষ্ট আসবে। 2 যৌগ হইলে কেন্দ্রীয় পরমাণু থাকে না, 2 যৌগ থাকলে কেন্দ্রীয় পরমাণু থাকে, তখন আমি দেখাবো। এখন এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই, যতটুকু বলতেছি এখন এতটুকু একটু মন দিয়ে বুঝলেই হবে। দেখো অজৈব অ্যাসিডে যে যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি তার তীব্রতাটা তত বেশি হয়। এটার মানেটা কি? কেন্দ্রীয় পরমাণু দেখো এখানে ক্লোরিন, তোমরা জারণ সংখ্যা, জারণ বিজারণ আই হোপ বের করতে পারো। অক্সিজেনের এখানে 4টা অক্সিজেনের -8 আর হাইড্রোজেনের হচ্ছে +8, সেই হিসাবে এই ক্লোরিনের জারণ মান হবে +7। ভাইয়া যদি তোমার জারণ বিজারণ না পারো, 9-10 এর জারণ বিজারণ তো আর এখন পড়ানো সম্ভব না। হ্যাঁ পড়াবো, কিন্তু এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের ইয়াতে, আমি তো আজকে জারণ বিজারণ পড়াতে আসিনি। সো আই হোপ না পারলে আপাতত বুঝে নাও এই ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +7। যারা পারো তারা তো পারোই। অক্সিজেন হচ্ছে 4টা, 4 × 2 = -8, আর হাইড্রোজেন এটা এরকম ভাবে আসছে, এটা হচ্ছে -8 আর এটা হচ্ছে +1। তো ভেনিশ করার জন্য, এদের দুইজনকে ভেনিশ করার জন্য, -8 কে 0 বানানোর জন্য অলরেডি 1 আছে, +7 আর 1 হচ্ছে 8, আর এটা হচ্ছে -8, দুইটা মিলে 0 হয়ে যায়। বুঝাতে পেরেছি? এখানে দেখো 4টা অক্সিজেন হচ্ছে -8 আর 2টা হাইড্রোজেন হচ্ছে +2। তো এটাকে ভেনিশ করার জন্য কি দরকার? +6 দিলেই তো, দেখো +6 দিলেই তো জিনিসটা হয়ে গেল। অর্থাৎ 2 আর 6 8, আর এটা হচ্ছে -8, টোটালটা 0 হয়ে যায়। বোঝাতে পেরেছি? আবার দেখো এখানে 3টা হাইড্রোজেনে কি হয়? +3 হয়, এবং এখানে 4টা অক্সিজেনে কত হয়? -8 হয়। তো -8টাকে ভেনিশ করার জন্য কি দরকার এখানের মধ্যে বলো তো ভাইয়া? +5 দরকার। তো দেখো মজার বিষয়টা দেখো, মজার বিষয়টা দেখো, তোমরা যারা পারো না একদম বেসিক সহকারে লিখে দিলাম। সালফিউরিক অ্যাসিডের তীব্রতা বেশি, এ তো ভুল করলা তাসফিয়া, তুমি তো ভুল করলা। এখানে দেখো, এখানে ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এখানে মনোযোগ দিলেই তুমি দেখতে পারবা ক্লোরিনের হচ্ছে +7, সালফারের হচ্ছে +6 আর ফসফরাসের হচ্ছে +5। তো যেহেতু এখানে আমি কি বলছি যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বাড়বে তার তীব্রতা তত বেশি হবে। তো কেন্দ্রীয় পরমাণুর এখানে কার জারণ সংখ্যা বেশি? এর 7, এর 6, এর 5, কোন সংখ্যাটা বেশি? 7 বড় নাকি 6 বড়? অবশ্যই 7 বড়, রাইট? তার মানে এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে কি হবে বলো, তোমরাই বলো ভাইয়া। সব থেকে তীব্রতা বেশি যেহেতু এইটার, মানে জারণ সংখ্যা বেশি, তাই হবে এইটা। তার মানে আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো সব থেকে বেশি হচ্ছে এইটা,
তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এটা। বলো দেখি বুঝছো কিনা, বলো দেখি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা। এরকম প্রশ্ন প্রায় সময় পাবা, এইচএসসি তো মাত্র উঠলা, এরকম প্রশ্নগুলো প্রায় সময় পাবা। বলো দেখি বুঝছো কিনা। পারক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। বলো দেখি বুঝছো কিনা, বলো 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 দেখি। তার মানে সালফিউরিক অ্যাসিডের থেকেও তীব্রতর কোন জিনিস আছে অ্যাকচুয়ালি? চারটা পরমাণু উদাহরণ দাও তো সুমাইয়া খাতুন। কোন চারটা পরমাণু সুমাইয়া খাতুন? চারটা পরমাণু যুক্ত একটা জৈব অ্যাসিডের নাম বলো, দিয়ে বলো যে ভাই এই অ্যাসিডটার কেন্দ্রীয় পরমাণু কিভাবে হিসেব করব। 4 কার্বন বিশিষ্ট আসবে না। যেগুলো 4 কার্বন বিশিষ্ট হয় সেইগুলো স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে মানে 4 পরমাণু আলাদা আলাদা ডিফারেন্ট 4টা পরমাণু হয়, সেগুলো জৈব অ্যাসিড হয়। যদি কোনো থাকে আমাকে একটু নামটা দাও, নাম সহকারে বলো যে ভাই এরকম এইটা। এরকম আমি পাইনি আসলে, ঠিক আছে। সো চলো পরে দেখো কেন্দ্রীয় এখন আমরা একটা এমসিকিউ সলভ করি আগে। এই যে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যাদের পড়ার ইচ্ছা, দেখো বাবা পড়ার ইচ্ছা যেখানেই থাক, এখন তো অনেকের ইচ্ছা বুয়েট, মেডিকেল, ঢাবি, হ্যাঁ। সো যাই হোক যেখানেই ইচ্ছা থাক কোনো প্যারা নাই, বাট আমরা কি করব এখন এমসিকিউ গুলো সলভ করবো, রাইট। সো দেখো তো কোনটা তীব্রতা সব থেকে বেশি, তীব্রতা কি সব থেকে বেশি, একটু আগে যেভাবে পড়ালাম সেটা থেকে খুঁজে বের করো। দেখি কে খুঁজে বের করতে পারবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়াবো এখন বাবা। 2 কার্বন বিশিষ্ট হইলে কেন্দ্রীয় পরমাণু হয় না, 3 কার্বন বিশিষ্ট হইলে কেন্দ্রীয় পরমাণু হয়। বুঝতে পারছি? 3 কার্বন হইলে কেন্দ্রীয় পরমাণু হয়। 2 কার্বনে কেন্দ্রীয় পরমাণু খোঁজার দরকার নেই, 2টা থাকলে। ও আচ্ছা, এটাতে একটু প্যারা আছে, এটাতে একটু প্যারা আছে, এইটা একটু পরে সলভ করবো আমরা। এটাতে একটু প্যারা আছে। কি ব্যাপার, আমি কি আর এমসিকিউ অ্যাড করি নাই? হায় হায়, এমসিকিউ এর স্লাইডটা কোথায়? দাঁড়াও 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 দাঁড়াও, এখানের মধ্যে আমার একটুখানি আরেকটা টপিক পড়াইতে হবে, তারপর আমি তোমাদেরকে 2টা এমসিকিউ দিব। এই জিনিসটা এই জিনিসটা বোঝার জন্য আরেকটা রুলস বোঝা দরকার। এই জিনিসটা বোঝার জন্য আরেকটা রুলস বোঝার দরকার, সেটা হচ্ছে 3 নাম্বার রুলস। এটা আমরা না যাই, এটা একটু পরে যাই, এটা একটু পরে যাই, পরে একটু এমসিকিউটা পড়ি। কোনো প্যারা নাই বাবা, একটু দেখো এই রুলসটা বুঝো, তারপরে 2টা ইয়া দিব। দেখো ওই একটা রুলস আরেকটা রুলসের কানেক্টেড, তো এই জন্য দেখো বলেছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হলে কি হবে। মানে দেখো ভালো করে খেয়াল করো এই জায়গায়, সেটা হচ্ছে ভাইয়া কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যদি বেশি হয় সেই যৌগের তীব্রতা বেশি। বাট যদি 2টা যৌগ আমরা কখনো দেখি, 2টা যৌগ আমরা দেখি যে 2টা যৌগের আসলে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান, যেমন এই যে দেখো H3PO4 ফসফরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড HNO3, দেখো এই 2টার মধ্যে কে বেশি কে কম হবে? আমাকে কেউ কেউ বলতে পারবা? দেখো আমি 2টা অ্যাসিড নিচে লিখে দিচ্ছি, দেখো আমি লিখে দিচ্ছি HNO3 এবং H3PO4। দেখো 2টা অ্যাসিড, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে যখন তুমি সলভ করতে যাবা, এই নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5 আর এখানে ফসফরাসের জারণ মান হচ্ছে +5। 2টার জারণ মান কত? 2টার জারণ মানই হচ্ছে +5। 2টার কেন্দ্রীয় পরমাণু কি? এর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর 2টার যদি জারণ সংখ্যা সমান হয় তখন আমি কি করব আসলে? এটা তো ভাইয়া +5, এটাও হচ্ছে +5, তো 2টাই সমান। তো যদি কখনো এরকম হয় যে ভাইয়া 2টাই সমান, বলো যদি 2টাই সমান হয়, ভাইয়া ইকবাল কি জানি তাপি বেসন না কি জানি নাম, সো তুমি একটু জারণ বিজারণের পার্টগুলো একটু রিভাইজ করো। এটা জাস্ট সমান করছি, সমান করছি, এটা জারণ বিজারণের পার্ট। যদি প্যারা লাগে তাহলে এটা আসলে হচ্ছে জারণ বিজারণের জন্য রেখে দিও, যখন জারণ বিজারণ পড়ানো হবে তখন দেখো। এটা যদিও বা 9-10 এর একদম বেসিক জিনিস ছিল, জারণ বিজারণ বের করো। ওই যে এক্স এর মান ধরে নিয়ে বের করতাম, প্যারা নাই। যদি বেশি প্যারা হয় তাহলে হচ্ছে এটা আমরা শিখবো, আবার জারণ বিজারণ শিখবো ইনশাল্লাহ। ইন্টারমিডিয়েটেও জারণ বিজারণ আছে, ওইটা নিয়ে আর কথা না বলি, কেমন?
অক্সিজেনের -8 বুঝো না ইরা, তোমাকে একটু জারণ বিজারণ পড়তে হবে। অক্সিজেনের -8 কিভাবে হয়েছে? একটা অক্সিজেনের কত হয়, একটা যদি অক্সিজেন হয়, একটা অক্সিজেনের জারণ মান -2, তো 4টা অক্সিজেনের জারণ মান কত হয়? -8 হয়। এগুলো তো জারণ বিজারণের পরে, এই যে একটা ওই 4টা অক্সিজেন আছে যার কারণে -8 দিয়েছি, এই যে 4টা অক্সিজেন দিছি যার কারণে -8 দিয়েছি, এখানে 4টা অক্সিজেন যার কারণে -8। বুঝাইতে পারছি? একটা অক্সিজেনের -2, 4টা অক্সিজেনের -8। এগুলো জারণ বিজারণ, এগুলো তোমাদেরকে একটু রিভাইজ করতে হবে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? সো দেখো এখানের মধ্যে, তো এখানের মধ্যে দেখো 3টা অক্সিজেন না, একটা অক্সিজেনের -2, বুঝো একটা অক্সিজেনের কত হয়? একটা অক্সিজেনের হয় -2। এই যে দেখো 3টা অক্সিজেনের তাইলে কত? -6। একটা হাইড্রোজেনের কত? +1। আমার কথা হচ্ছে এই মাইনাসটাকে ফিনিশ করতে হবে। তাহলে এখানে কত দিব? এই +5 দিলে -6টা হচ্ছে ফিনিশ হয়। কেন? এই যে এখানে +1 আর এখানে +5 মিলে -6 বানায় ফেলে, মানে উল্টাটা বানায় ফেলে। তো এখানে দেখো 4টা অক্সিজেনের কত হবে? একটা অক্সিজেনের -2, 4টা অক্সিজেনের -8, আর 3টা হাইড্রোজেনের +3। তাহলে দেখো এই -8টাকে ভেনিশ করার জন্য +3 তো আছে, আরো 5 দরকার, যার কারণে এই যে 5, টোটালটার ভ্যালু শূন্য করতে হয়। এই যে দেখো 5 আর 1 6, এখানে -6, +5 আর +3 হচ্ছে +8, এটা হচ্ছে -8। যদি কখনো এরকমটা হয়, যদি কখনো এরকমটা হয় ভাইয়া, যে দেখো যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান, তাহলে যে এইটা আমি একটু রুলসটা লিখে দেই, তোমরা একটু লিখে নিবা। হ্যাঁ, একটু রুলসটা লিখে দেই, তোমরা একটু লিখে নিবা, কেমন? তাহলে যেটা করব সেটা হচ্ছে, দেখো যেই কেন্দ্রীয় পরমাণু ছোট, তার তীব্রতা বেশি। তার তীব্রতা কি? তার তীব্রতা বেশি। তাহলে যেই কেন্দ্রীয় পরমাণু ছোট, তার তীব্রতাটা কি হবে? বেশি হবে। এই রুলসটা একটু মনে রাখতে হবে। কেন ছোট হইলে? কেন ছোট হইলে? ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়। ইলেকট্রন ঘনত্ব বেশি হইলে হাইড্রোজেনটা তাড়াতাড়ি ত্যাগ করে দিতে পারে। এগুলো আমরা পড়বো ডিটেলস, কোনো প্যারা নাই। বাট আপাতত রুলসটা মনে রাখো। যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হয়, তাহলে যেই কেন্দ্রীয় পরমাণু ছোট তার তীব্রতাটা বেশি। এখন তুমি বলো তো, আমি যদি এখানে একটু ডিসকাস করি নাইট্রোজেন এবং ফসফরাস, দেখো গ্রুপ 15 এর কথা তোমাদের মনে পড়ে? গ্রুপ 15 এর কথা, সেখানের মধ্যে নাইট্রোজেন ছিল, তার নিচের পরমাণুটা ফসফরাস ছিল। আমি কি জানি? আমি জানি উপর থেকে যত বেশি নিচের দিকে নামা যায়, উপর থেকে যত বেশি নিচের দিকে নামা যায়, তত বেশি আকার কি হতে থাকে? তত বেশি আকার কি হতে থাকে? তত বেশি আকার বড় হতে থাকে। অর্থাৎ উপর থেকে পর্যায় সারণী নিচের দিকে গেলে আকার বড় হয়। তাহলে এই যে ফসফরাস, এ কি? এ হচ্ছে বড়, এবং এই যে নাইট্রোজেন, এই দুইজনের মধ্যে নাইট্রোজেন হচ্ছে ছোট। তাহলে আমি কি বলেছি? যার আকারটা তুলনামূলকভাবে ছোট, সে আসলে বেশি তীব্রতর হয়। তাহলে এইখানে দেখো তো, এ কি আসলে আকারে ছোট না? আকারে কি ছোট না? আর এখানের মধ্যে ফসফরাসটা কি আকারে বড় না? কেন্দ্রীয় জারণ মান সমান হওয়া সত্ত্বেও এর আকারটা ছোট হওয়ার কারণে এর তীব্রতাটা বেশি। বলো দেখি বুঝছো কিনা, বলো দেখি। খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, বুঝতে হবে কিন্তু ভাইয়া। যদি কখনো দেখো ভাইয়া কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হয়ে গিয়েছে, তাহলে যার আকারটা ছোট তার তীব্রতাটা বেশি হবে। বলো দেখি বুঝছো কিনা, বলো। আরে মাশাআল্লাহ, মাইশা মালিহা তো পুরা 15 নাম্বার গ্রুপের মৌলের ইয়াগুলা দিয়ে দিছে। বলো দেখি বুঝছো কিনা, বলো। বুঝেছো বাবা? বলো দেখি বুঝছো? ভেরি গুড। যদি বুঝে থাকো ভেরি গুড। তাহলে দেখো ভালো করে খেয়াল করো। এবার দেখো, এখানের মধ্যে তুমি একটু দেখো তো, এটার মধ্যে কোনটা আসলে হচ্ছে গিয়ে তোমার, এটা একটু চিন্তা ভাবনা করে উত্তর দাও দেখি। এবারের উত্তরটা দাও। একটু আগে সবাই বলতেছিল ভাইয়া কুইজ দেন আরো বেশি। বলো দেখি।
ভেরি গুড। তাও এত স্টুডেন্ট ভুল করলো কেন? 50% স্টুডেন্ট ভুল করেছ। তোমরা জানো 50% স্টুডেন্ট আজকের ক্লাসে ভুল উত্তর দিয়েছ। 50% স্টুডেন্ট। চলো আমরা একটু সলভ করি। দেখো আমি তোমাদেরকে আগেই বলছি যে ভাইয়া কখনো যদি অপশনে COOH থাকে এটা আগেই বাদ। COOH থাকলে ভাইয়া এটা আগেই বাদ। কেন? কারণ COOH থাকা মানেই হচ্ছে সে একটা দুর্বল, মানে সে দুর্বলদের মধ্যে আরো বেশি দুর্বল, মানে সে খেলার মধ্যেই নাই, মানে সে খেলার মধ্যেই নাই আসলে। এবার দেখো আমি কয়েকটা অ্যাসিড লিখি, দেখো ভালো করে খেয়াল করো। HClO4, দেখো HClO4, O4 নাকি শুধু একটা অক্সিজেন, দেখো HClO দিয়েছি, ভালো কথা। দেখো ভালো করে খেয়াল করো, তার পরবর্তীতে HNO3 দিয়েছি, NO3 দিয়েছি, তারপর H3PO4 দিয়েছি, H3PO4 দিয়েছি। দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে তুমি যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান হিসাব করো, একটা অক্সিজেনের কত হয় -2, একটা হাইড্রোজেনের কত হয় +1, তাহলে -2টাকে ভেনিশ করার জন্য +1 দরকার। সেম একই ভাবে এখানে দেখো এটার জারণ মান কত, চারটা অক্সিজেনের -8 হয়, একটার -2, তিনটা হাইড্রোজেনের হয় +3, এই -8টাকে ভেনিশ করার জন্য +3 এর সাথে তোমাকে +5 আসলে যোগ দিতে হবে, এই যে +5। এবারও দেখো এই যে তিনটা অক্সিজেনের কত -6, রাইট? এখানে দেখো একটা হাইড্রোজেনের কত +1, তাহলে এখানের মধ্যে কি হবে বলতো, এই -6টাকে ভেনিশ করার জন্য +5 দরকার। দেখো ভালো করে খেয়াল করো বাবা। এবার মজার বিষয়টা হচ্ছে আমি বলেছি ভাইয়া যাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি, এটা তো +1, এটা তো আগেই বাদ, এটা তো আগেই বাদ ভাই, এটা তো এটার থেকে তো এই দুইটা বেশি হবেই, কারণ এদের একটার +5 আর একটারও +5। আমি বলেছি ভাইয়া এইটা কি, যার যদি জারণ মান সমান হয়, যার আকারটা ছোট, বলতো দুইটার মধ্যে কে ছোট, ফসফরাস নাকি নাইট্রোজেন? নাইট্রোজেনটা ছোট না, এর আগেরটাতেই মানে পড়লাম তো আমরা। আর এইটা কি, ফসফরাসটা কি বড় না? তাহলে বড় হইলে তীব্রতা কম হয়, অর্থাৎ এই দুইটার মধ্যে এইটা বেশি, তাহলে এটা অটোমেটিকলি হয়ে গেল। আর ওই যে জৈব অ্যাসিডটা তোমরা দেখতেছো, জৈব অ্যাসিডটা তো অটোমেটিকলি এখানে চলে আসবে, কারণ জৈব অ্যাসিডের তীব্রতা সব থেকে কম হয়। বুঝো নাই? তোমরা ভুল করলা কেন? বিশ্বাস করো ভাই, তোমরা 50% স্টুডেন্ট ভুল উত্তর দিয়েছো, মানে 1000 জন স্টুডেন্ট আমার পোলটা দিলে 500 জন স্টুডেন্ট ভুল করেছো। চিন্তা করা যায়, 1000 জনের মধ্যে 500 জনই এটা ভুল করেছ। বলো তো দেখি এবার বুঝেছো কিনা, বলো তোমরা, বলো বাবা। একটু আগেই তো বুঝালাম, তারপরেও যাদের ভুল হয়েছে তারা কি বুঝতে পেরেছো? তোমাদের ভুলগুলো কি বুঝতে পেরেছো? ভাই ভুলগুলো সংশোধন করতে হবে। দেখো এটা কোন ভার্সিটির প্রশ্ন ছিল? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। দেখো প্রশ্নগুলো কিন্তু একটু হিসাব নিকাশ করে করতে হয়, প্রশ্নে এরকম করে সিরিয়াল করেও দিতে পারতো। বুঝতে পেরেছো আমার কথা? ক্লোরিন প্লাস কেন? ক্লোরিন প্লাসও হয়, ক্লোরিন +1 +7 +3 +5। ক্লোরিন যারা যারা ভাবো বাবা, যারা যারা এতদিন ভেবে এসেছো ক্লোরিন শুধুমাত্র মাইনাস হয়, তাদের জন্য এক বুক সমবেদনা। ক্লোরিন হতে পারে +1 +3 +5 +7, আরো কত কিছু শিখবে। তার মানে এখান থেকে এটা মনে রাখতে হবে, ক্লোরিনের জারণ মান যদি যারা শিখেছো সারা জীবন -1, তাদের উদ্দেশ্যে বলতে চাই ক্লোরিন শুধু -1ই না, +1 +3 +5 +7ও হতে পারে। সেরা 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 সেরা। ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখো এখন দেখো আরেকটা উদাহরণ দেই, দেখো তো তোমাদেরকে যদি আমি এই যৌগগুলোর কথা বলি, তিনটা যৌগের নাম লিখে দেই। দেখো H, ধরো হচ্ছে ClO4, তার পরবর্তীতে ধরো H, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে হচ্ছে মাঝখানে কম্পাউন্ড গুলো দেখো জাস্ট হ্যালোজেন যুক্ত দিয়ে দিয়েছি। ফ্লোরিন হয় না কারণ তার আকারটা ছোট। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে দেখো। এখন আমাকে একটু বলো তো এখানের মধ্যে কোনটা তীব্রতা সব থেকে বেশি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে? এখন দেখো কেন্দ্রীয় পরমাণু কোনগুলো, এইগুলো তো তোমরা পারো, না পারলেও বলে দিচ্ছি, যেটা মাঝখানে থাকবে সংখ্যায় কম থাকবে। এই যে দেখো ক্লোরিন এটার কেন্দ্রীয় পরমাণু, ব্রোমিন এটার কেন্দ্রীয় পরমাণু,
আয়োডিন এটার কেন্দ্রীয় পরমাণু। খুবই ভালো কথা। একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে ব্রোমিন, আর একটা হচ্ছে আয়োডিন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু সবগুলোর আসলে কেন্দ্রীয় পরমাণু হ্যালোজেন, তার মানে কি বোঝা যাচ্ছে এখানে? দেখো তো, ভালো করে খেয়াল করো তো, 4টা অক্সিজেনের -8 বারবার বলতেছি, একটা হাইড্রোজেনের কি +1, তাহলে এই -8টাকে সমতা করার জন্য +1 এর সাথে আমাকে 7 যোগ দিতে হবে, মানে ভেনিশ করার জন্য। এখানে 4টা অক্সিজেনের কত? -8, তাহলে একটা হাইড্রোজেনের কত? +1, তাহলে এটাকে ভেনিশ করার জন্য আরো 7 প্রয়োজন। এই যে দিয়ে দিলাম। তার পরবর্তীতে হচ্ছে এখানে কয়টা আছে অক্সিজেন? 4টা। 4টার কত? -8, এটার কত বলতো? +1, তাহলে এখানে কত হবে বলতো? অবশ্যই এটা যদি ফিনিশ করতে চাই এটারও +7 প্রয়োজন। এবার দেখো মজার বিষয়টা একটু খেয়াল করছো কি তোমরা? মজার বিষয়টা হচ্ছে এখানে ভাইয়া এটাও হচ্ছে +7, এটাও হচ্ছে +7, এটাও হচ্ছে +7। তো আমার যদি সবগুলোই +7 হয় তাহলে কি করব আসলে? তাহলে আমাকে কি করতে হবে? যদি কেন্দ্রীয় পরমাণুর সবগুলোর সাইজ সমান হয়, মানে কি বলি আমি, কেন্দ্রীয় পরমাণুর যদি জারণ মানগুলো সমান হয় তাহলে তোমাকে সাইজ দেখতে হবে। দেখো আমরা হ্যালোজেন গুলোর মধ্যে কি পড়েছিলাম? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পড়েছিলাম না? এবং আমরা কি জানি ছোট্টবেলা থেকে, উপর থেকে তুমি যত বেশি নিচের দিকে যাবা তত বেশি আকার কি হতে থাকবে? উত্তর হচ্ছে ভাইয়া নিচের থেকে বড়, মানে যত বেশি নিচে যাবা আকার তত বেশি বড় হতে থাকবে। অর্থাৎ সব থেকে ছোট কোনটা? মানে এখানে উদাহরণের মধ্যে দেখো সব থেকে ছোট ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। আমাকে অপশনের মধ্যে এই 3টা দিয়ে দিয়েছে। তাহলে এইটা হচ্ছে সব থেকে ছোট, তারপর হচ্ছে এটা, এটা তো বড়। তাহলে সব থেকে ছোট কোনটা? ক্লোরিন, তার মানে এইটা তীব্রতা বেশি, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে আমি এটা কিভাবে বলবো? আমার আকার, আকার, আকার কোনটার বলতো ভাইয়া? আকারের ক্ষেত্রে কি হয়েছে? আকারের ক্ষেত্রে হয়েছে এরকম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে এটা হচ্ছে আকার, এটা সব থেকে বড়, তারপর এটা, তারপর এটা। কিন্তু ছোট, আকার যত ছোট হয় তীব্রতা বাড়ে। তার মানে এটা সব থেকে কি ছিল? এটা সব থেকে ছোট ছিল, এবং এটা সব থেকে কি ছিল? বড় ছিল, যার কারণে তীব্রতার ক্রমটা চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝাইতে পারছি? আরে সেরা, অহনা তো একদম অ্যাস্টাটাইন পর্যন্ত চলে গিয়েছে। সবাই বুঝতে পেরেছি বাবা। এখন চলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি 23-24 মানে রিসেন্টলি বাবা, এখনো 25 সালের প্রশ্নও হয় নাই, বুঝো? এখনো 25 সালে ওরা পরীক্ষার্থী এখনো মাত্র এইচএসসি পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ গত বছর, মানে গত বছরই এই প্রশ্নটা এসেছে, নিচের কোন অ্যাসিডের তীব্রতা বেশি? কে করতে পারো? আমি একটু দেখি কে করতে পারো আসলে, দেখি একটু। এবার ভুল করো না, এর আগের কুইজটাতে তোমরা 50% স্টুডেন্ট ভুল করেছো। জৈব এসিডে যাবো বাবা, আগে অজৈবটা শিখি ভালো করে, তারপরে জৈবতে যাব। আগে একটা একটা করে তো শিখতে হবে, আগে এটা শিখি তারপরে পরেরটা শিখবো ইনশাল্লাহ। যাক, এবার 85-85% কাছাকাছি উত্তর ভুল ঠিকঠাক দিয়েছ। 30 জনের মতো স্টুডেন্ট আর কি ভুল উত্তর দিয়েছে, তাও 30 জন স্টুডেন্ট ভুল উত্তর দিয়েছে। দেখো কোনটা তীব্রতা সব থেকে বেশি? তাহলে সব থেকে বেশি বলা মানে কি? যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি। তাহলে এখানে দেখো ক্লোরিনের কত?
+7, এখানে ব্রোমিনের কত +7, এখানে আয়োডিনের কত +7। কিন্তু ক্লোরিনের আকারটা দেখো, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এর মধ্যে ক্লোরিনের আকারটা তুলনামূলকভাবে কি হয়েছে ছোট, যার কারণে এখানে এইটা হবে। এটা তো মাত্র সলভ করা, এই যে এইটাই হুবাহু দিলাম এখানে, তবুও আল্লাহর নামে 30টা স্টুডেন্ট, বুঝতে পেরেছো, আল্লাহর নামে আরো 30টা স্টুডেন্ট হচ্ছে ভুল করলো। কেন বলো তো, কেন? এটা তো এই যে দেখো মাত্র আমি 10 মিনিট ধরে সলভ করালাম, মনে 5 মিনিট তো হবে, করানোর পর ওই সেম জিনিসটা পরীক্ষায় দিলাম। এরকম ভুল করা যাবে না তো, হ্যাঁ? এরকম ভুল করলে তুমি কিভাবে চান্স পাবা? হ্যাঁ, তাহলে তো একটু মুশকিল না বলো? একটু স্পিডটা বাড়াতে হবে, কেমন? এবার দেখো, যারা বলেছিল যে ভাইয়া যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, হাইড্রোব্রোমিক অ্যাসিড হয়, তখন কি করব? দেখো, হ্যালো অ্যাসিড। হ্যালো অ্যাসিড মানে কি? হ্যালো অ্যাসিড মানে হচ্ছে হ্যালোজেন যুক্ত অ্যাসিড। অর্থাৎ দেখো দেখো হ্যালো অ্যাসিড মানে হচ্ছে হ্যালোজেন যুক্ত অ্যাসিড। হ্যালোজেন যুক্ত অ্যাসিড কারা ভাইয়া আসলে অ্যাকচুয়ালি? তারা হচ্ছে এই যে হ্যালোজেন, এই যে দেখো হাইড্রোজেন ফ্লোরাইড। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় খুবই আসে, মনে রাখবা, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় খুবই আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এইগুলো। এখন মজার ব্যাপার হচ্ছে যে ভাইয়া এখানের মধ্যে তো সবগুলো কাকে কেন্দ্রীয় পরমাণু ধরবো? এরকম দুইটা যদি দেখো তখন কেন্দ্রীয় পরমাণু ধরতে হবে না, মানে যৌগগুলো এভাবেই আসবে, বরাবর এভাবেই আসছে। তো এরকম যদি দুইটা থাকে সবসময় মনে রাখবা যে হ্যালোজেনের যদি আকার বৃদ্ধি পেলে তীব্রতা আসলে বাড়ে। মানে এটা কি ভাইয়া? ধরো আমরা তো হ্যালোজেন সারা জীবন শিখে এসেছি না বলতো, সবসময় শিখেছি না? দেখো এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, দেখো এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা হ্যালোজেন। তো হ্যালোজেনের ক্ষেত্রে কি বলেছি আমি? যদি আকার বাড়ে, উপর থেকে নিচের দিকে কি হয় বলতো? উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? উপর থেকে নিচের দিকে গেলে কি হবে? আকার বাড়বে না? উপর থেকে নিচের দিকে গেলে কি হবে? আকার বাড়বে। আকার কি হবে? আকার বাড়বে। উপর থেকে নিচের দিকে গেলে কি হবে? উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়বে আস্তে আস্তে। বুঝতে পেরেছ? আগের গুলাতে তো 3টা পরমাণু ছিল, এই ক্ষেত্রে তো 2টা পরমাণু। তুমি এগুলো পড়লেই বুঝতে পারবা। দেখো এবার দেখো, ভালো করে খেয়াল করো, এই হ্যালোজেন গুলো দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফ্লোরিন। এটা কি? এটা হচ্ছে ফ্লোরিন। এটা কি? ক্লোরিন। এটা হচ্ছে ব্রোমিন। এটা হচ্ছে আয়োডিন। তো বলতো উপর থেকে নিচের দিকে আকার বাড়ে না? আমি বলছি কি আকার যত বাড়বে তীব্রতা তত বাড়বে, আকার যত বাড়বে তীব্রতা তত বাড়বে। তার মানে সব থেকে বড় কোনটা আকারে? সব থেকে বড় কোনটা? এটা আয়োডিনটা সব থেকে বড় না, যার কারণে আসলে এর তীব্রতাটা সব থেকে বেশি। এই যে তারপর এইটা, তারপর এইটা। এবং একটা জিনিস মনে রাখা খুবই জরুরি, তোমাদের একটা জিনিস মনে রাখা খুবই 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 জরুরি, সেটা হচ্ছে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে যৌগগুলো দেখতেছো, আই রিপিট, এই যে যৌগগুলো তোমরা দেখতেছো না বাইরে, এই যে যৌগগুলো তোমরা যে দেখতেছো, এই যে 3টা, এই যে দেখো ভালো করে খেয়াল করো, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই যে যৌগগুলো তোমরা দেখতে পারতেছো, এই যৌগগুলোকে আসলে বলা হয় দুর্বল, শক্তিশালী অ্যাসিড। এগুলোকে শক্তিশালী অ্যাসিড হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ এদেরকে বলা হয় স্ট্রং অ্যাসিড। স্ট্রং, এগুলো তো স্ট্রং, স্ট্রং এর মধ্যে আবার বেশি স্ট্রং হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। এবং মনে রাখবা হাইড্রোজেন ফ্লোরাইড এই অ্যাসিডটা একটা দুর্বল অ্যাসিড, অর্থাৎ একে আসলে উইক অ্যাসিড হিসেবে চিহ্নিত করা হয়। কি অ্যাসিড? উইক অ্যাসিড হিসেবে। এটা একটু মনে রাখতে হবে। দেখো বাবা ভালো করে বুঝো, এই জিনিসটা মনে রাখা খুবই দরকার। যদি কখনো পরীক্ষায় আসে নিচের কোনটা দুর্বল অ্যাসিড, তোমার জৈব অ্যাসিড দেয়া নাই, মানে COOH দেয়া নাই, তখন চোখ বন্ধ করে হাইড্রোজেন ফ্লোরাইড দাগাই দিবা। হাইড্রোজেন ফ্লোরাইড এতটা দুর্বল যে এইগুলো দিয়ে ধরো বিভিন্ন সময় ল্যাবের মধ্যে হচ্ছে জিনিসপত্র পরিষ্কার করা হয়ে থাকে। বলো দেখি বুঝছো কিনা? এইগুলো এইভাবে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, প্যারা খাইও না। এটার পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা শুধুমাত্র তখন নোট করে নিও, এখন শুধুমাত্র ক্লাসের পড়াটা বুঝো,
ক্লাসের পড়াটা একটু বুঝো, বলো দেখি এটা বুঝছো কিনা, এই রুলসটা বুঝছো কিনা বলো। এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, আমি লিখেও দিয়েছি। মেডিকেল যারা ডাক্তার হতে চাও এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। বলো দেখে বুঝছো কিনা। ভাইয়া কি হারাই গেছে? ভাইয়া তো আসি। আল্লাহ, ভাইয়াকে কি দেখতে পারতেছো না? আমি কি ভূত হয়ে গেলাম নাকি? এই যে এই যে এই যে আমি আসি, আমি আসি, আমাকে দেখতে পারতেছো? আল্লাহ ভালো জানে তোমরা দেখতে পারতেছো কিনা, আল্লাহ জানে। মইরা গেলাম নাকি, আল্লাহ ভালো জানে। দেখো এটা করো, এই যে এটা এটা জাস্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাস্ট একটা দিছি, বাট অন্যান্য জায়গাতেও আসে। এই যে এসিডের তীব্রতা সব থেকে বেশি, এইটা একটু দেখো। দেখো তোমাদেরকে কুইজ দিয়েছি, কুইজটার উত্তর দাও বাবা। এইটটি পার্সেন্ট স্টুডেন্ট ঠিকঠাক উত্তর দিয়েছ, 20% স্টুডেন্ট ভুলভাল উত্তর দিয়েছ। এইটা একটু আগে আমি পড়াইছি। এই যে দেখো এখানের মধ্যে আমরা যখন হিসেব করব, এই যে দেখো এটা কি সব হ্যালো অ্যাসিড না? ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, ফ্লোরিন আছে। সব থেকে বড় কে? যদি হ্যালো অ্যাসিড হয় সব থেকে বড় হচ্ছে এই আয়োডিন। সব থেকে বড় হবার কারণে এটা হচ্ছে আমাদের তীব্রতর অ্যাসিড। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার একটু উল্টা ভাবে প্রশ্নটা দেই, আগেরটা যারা ভুল করেছো। সব থেকে দুর্বল কোনটা? আমি কিন্তু একটু আগেও পড়াই দিছি। এই যে দেখো আমি একটু আগেও পড়াই দিছি, এখান থেকে কিন্তু জাস্ট পরের স্লাইডের মধ্যে এই পড়াগুলো, এগুলো তো পারা উচিত। তবুও 20% স্টুডেন্ট কেন যে ভুলভাল উত্তর দিল আমি তো জানি না। কোথায় যে সমস্যা হচ্ছে সেটাও তো বুঝতেছি না। নাও তাতে দাও। এটার উত্তর দাও। ভেরি গুড, এবার তাও 84% হয়েছে, অর্থাৎ আগের বারের থেকে একটু ঠিক, বাট অনেকে ভুল দিছে। এই যে দেখো আমি বারবার বলেছি এইগুলোর মধ্যে আকারের তুলনা করবা। আকারটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ এইগুলোর মধ্যে কে সব থেকে ছোট বলতো ভাইয়া? সব থেকে ছোট হচ্ছে ফ্লোরিন। সব থেকে কি ছোট? তাহলে যার আকার সব থেকে ছোট তার তীব্রতাটা হচ্ছে সব থেকে বেশি। বুঝেছো আমার কথা? কুইজ নাম্বার উল্টাপাল্টা বলতে এর জায়গায় বি লেখা থাকতে পারে, এটা এখানে চলে যেতে পারে, এটা এখানে চলে আসতে পারে, আগে থেকে যাতে কেউ উত্তর আসলে মানে ধরে থাকতে না পারে। এবার আসো,
অনেকে বলে যে ভাইয়া যদি জৈব অ্যাসিড দিয়ে দেয়, ভালো করে বুঝো আমার কথাটা ভালো করে বুঝো, যদি কখনো জৈব অ্যাসিড দিয়ে দেয়, অর্থাৎ যদি কখনো এরকম জিনিস চলে আসে যে ভাইয়া ধরেন HCOH, আরেকটা, এবার এতক্ষণ অজৈব অ্যাসিড এর মধ্যেই চলে আসবে CH3COH, এদের মধ্যে কার তীব্রতা বেশি কেউ বলতে পারবা? এই দুইটা অ্যাসিডের মধ্যে কার তীব্রতাটা বেশি? দুইটাই তো জৈব অ্যাসিড, রাইট? দুইটাই কোন অ্যাসিড? দুইটাই হচ্ছে জৈব অ্যাসিড। একটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, একটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, আর একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। একটা মিথানোয়িক অ্যাসিড আর একটা ইথানোয়িক অ্যাসিড। দুইটাই কি অ্যাসিড? উত্তরটা হচ্ছে ভাইয়া দুইটাই হচ্ছে জৈব অ্যাসিড। এখন তোমাদের যদি কখনো এরকম আসে যে ভাইয়া জৈব অ্যাসিডের মধ্যে তুলনা করো, অর্থাৎ তোমাকে তুলনা করতে হবে জৈব অ্যাসিডের সাথে জৈব অ্যাসিডের, কিসের সাথে কিসের? জৈব অ্যাসিডের সাথে জৈব অ্যাসিডের। এরকম যদি কখনো জৈব অ্যাসিডের সাথে জৈব অ্যাসিডের তুলনা করতে হয়, তখন কিভাবে করব? তখন কিভাবে হিসাব নিকাশগুলো করব? হিসাব নিকাশটা খুবই সোজা, হিসাব নিকাশটা খুবই ইজি ভাইয়া, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নেই। সবসময় মনে রাখবে, এখানে সবসময় একটা রুলস তোমরা মনে রাখবা। দেখো যদি কখনো জৈব অ্যাসিড পাও, কি অ্যাসিড? জৈব অ্যাসিড। কি অ্যাসিড পাও ভাইয়া? উত্তর হচ্ছে জৈব অ্যাসিড। কি অ্যাসিড? জৈব অ্যাসিড। মনে রাখবা, জৈব অ্যাসিডে জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা বাড়লে, কার্বন সংখ্যা বাড়লে তীব্রতা কমে। কি কমে? তীব্রতা কমে। এটার মানেটা কি ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে দেখো কার্বন সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে ভাইয়া এখানে কার্বন সংখ্যা একটা। এখানে কার্বন সংখ্যা কয়টা? এই যে একটা, এই যে একটা। তাহলে এখানে কার্বন সংখ্যা কয়টা? কার্বন সংখ্যা হচ্ছে দুইটা। তাহলে আমি তোমাকে কি বলেছি প্রথমে? আমি তোমাকে বলেছি ভাইয়া কার্বন সংখ্যা যদি বাড়ে, এখানে একটা কার্বন সংখ্যা, এখানে দুইটা কার্বন সংখ্যা। তাহলে আমি তোমাকে বলেছি যে ভাইয়া যদি কখনো কার্বনের সংখ্যাটা বাড়ে, অর্থাৎ কার্বনের সংখ্যা এখানে একটা, কার্বনের সংখ্যা দুইটা, দেখো কার্বন সংখ্যা বাড়লে কিন্তু কি বলেছি? কার্বন সংখ্যা বাড়লে তীব্রতা কমে। তাহলে কার্বন সংখ্যা ওইটার বেড়ে গেছে, তাহলে ওটা তীব্রতা কম, এটা তীব্রতা বেশি। বলো দেখি বুঝছো কিনা? বলো দেখি বুঝছো কিনা? ক্লাসটা আর বেশিক্ষণ না, অল্পক্ষণ, আর 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দিব। বলো এই পর্যন্ত বুঝেছো কিনা? 10 মিনিটের মধ্যে ছেড়ে দিবে ইনশাল্লাহ, প্যারা খাইও না। অনেক বোরিং লাগতেছে, রাইট? অনেকদিন পর মনে হয় ক্লাস করতেছো। হ্যাঁ, আচ্ছা বলো বুঝছো কিনা? যদি কখনো এরকম আসে, দেখো এখন ধরো এরকম একটা উদাহরণ কখনো চলে এসেছে যে ধরো CH3COOH, আবার ধরো CH3CH2COOH, আবার ধরো এরকম একটা উদাহরণ আছে CH3CH2CH2COOH, এরকম কিছু উদাহরণ আছে। দেখো ভালো করে খেয়াল করো, বললো এখানের মধ্যে কোনটা তীব্রতা সব থেকে বেশি, কোনটা তীব্রতা সব থেকে কম। তো এখানের মধ্যে যখন এরকম জৈব অ্যাসিড থাকবে, তুমি জাস্ট সুন্দর মতো কার্বন সংখ্যা কাউন্ট করা শুরু করবে। এখানে কার্বন সংখ্যা কয়টা? এখানে কার্বন দেখা যাচ্ছে একটা আছে। এখানে কার্বন কয়টা? এখানে কার্বনের সংখ্যা দেখো, এই যে একটা একটা দুইটা আছে, এখানে ছিল শুধু একটা। এখানে দেখো আছে একটা দুইটা তিনটা, অর্থাৎ এখানে কার্বনের সংখ্যা হচ্ছে তিনটা। এখানে কার্বনের সংখ্যা একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ এখানে কার্বনের সংখ্যা হচ্ছে চারটা। তার মানে আমি কি বলেছি? আমি কি বলেছি তোমাকে? যে যার, আবারও বলতেছি, কার্বন সংখ্যা তুলনামূলকভাবে কি হবে? বেশি হবে, তার তীব্রতাটা কম। তাহলে এখানের মধ্যে সব থেকে তীব্রতার বেশি এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর এইটা। বলো দেখি বুঝছো কিনা? বলো। তার মানে কার্বন সংখ্যা বাড়লে তীব্রতাটা কমে যায়, কার্বন সংখ্যা বাড়লে তীব্রতাটা তুলনামূলকভাবে কমে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। যেহেতু বুঝতেছো, বুঝলেই ভাল লাগে, তোমরা বুঝলেই ভাল লাগে।
বুঝেছো? ভেরি গুড। সো চলো এবার যদি কখনো এরকম দেখো, ভালো করে খেয়াল করো, এরকম কখনো দেখো, দেখো এটা হচ্ছে ওই পার্টের মধ্যে 2 নাম্বার পার্ট। ধরো কখনো কোনো অ্যাসিডের মধ্যে হ্যালোজেন যদি চলে আসে, হ্যালোজেন মানেটা কি? মানেটা হচ্ছে চিন্তা করো কোন একটা অ্যাসিড যেটা সংকেত হওয়ার কথা ছিল এরকম CH3COOH, এরকম হওয়ার কথা ছিল। হ্যাঁ, জিনিসটা হচ্ছে 2বার লিখে নেই, দেখো CH3COOH। এখন তুমি দেখলা কি এখানে যে হাইড্রোজেন 2টা ছিল, এইটার হাইড্রোজেনটা CH3 এর জায়গায় একটা হাইড্রোজেন কমে গিয়ে সেখানে একটা হ্যালোজেন চলে আসলো। কে চলে আসছে? ধরো এখানের মধ্যে ক্লোরিন চলে আসছে। কে চলে আসছে? ক্লোরিন। অর্থাৎ দেখো এটা তো একটা জৈব অ্যাসিড, রাইট? এটা একটা কি অ্যাসিড? COOH আছে। এটা কি আছে? COOH আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানের মধ্যে কিন্তু একটা হ্যালোজেন আছে, ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কিন্তু একটা হ্যালোজেন আছে, ক্লোরিন। এখানে কিন্তু একটা কি আছে? হ্যালোজেন আছে। আর এখানে কিন্তু কোনো হ্যালোজেন নাই। কিন্তু দেখো এখানেও COOH, এখানেও COOH। এরকম যদি কখনো হ্যালোজেন আসে, বুঝো বাবা এটা কিন্তু বুয়েটে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, মেডিকেলে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বুয়েট, ঢাবি, মেডিকেল 3 জায়গাতেই আসা প্রশ্ন। তো এটাতে একটু অবহেলা করতে হবে না, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সেটা হচ্ছে যদি কখনো এরকম হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যে কোনো কিছু, সেই হ্যালোজেন যুক্ত অ্যাসিডের তীব্রতাটা আসলে বেশি হবে। আমি কি বুঝাইতে পারছি? ধরো এরকম কতগুলো আসলে জিনিসপত্র আসলো, ধরো ধরো এরকম কিছু আসলো, ধরো 2টা ক্লোরিন Cl2, দেখো তার পরবর্তীতে CH3COOH, তারপরে ধরো হচ্ছে এখানের মধ্যে আছে একটা ক্লোরিন, তার পরবর্তীতে হচ্ছে CH2COOH, তার পরবর্তীতে দেখো ভালো করে খেয়াল করো আরেকটা জিনিস, দেখো এখানের মধ্যে ধরো কোনো ক্লোরিনই নেই, হ্যাঁ, CH3COOH। এই যে দেখো ভালো করে খেয়াল করো, তো এই 3টা জিনিসের দিকে যদি একটু তাকাও, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই 3টার দিকে যদি তুমি তাকাও, প্রথম দিকে ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কয়টা ক্লোরিন আছে বলো তো বাবা? 2টা। এখানে হ্যালোজেনের সংখ্যা 2টা, এখানে হ্যালোজেনের সংখ্যা কয়টা? একটা। সবগুলোতে কিন্তু COOH আছে, এখানে কোনো হ্যালোজেন আছে? নাই। তার মানে এখানে হ্যালোজেনের সংখ্যা হচ্ছে 0টা। তার মানে এখানে কোনো হ্যালোজেনই নাই আসলে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? তার মানে দেখো এখানের মধ্যে আমি কি বলেছি? হ্যালোজেনের সংখ্যা বৃদ্ধি পেলে তীব্রতাটা বৃদ্ধি পায়। তার মানে এখানের মধ্যে দেখো, এই যে দেখো, এই যে, তার মানে হ্যালোজেনের সংখ্যা বৃদ্ধি পাইছে, তীব্রতাটা বৃদ্ধি পাবে। তার মানে এটা হচ্ছে উত্তর। বলো দেখি বুঝছো কিনা, বলো। হ্যালোজেন চিনো না রে বাবা, হ্যালোজেন চিনো না? আল্লাহ রে, তুমি না এইচএসসি তে পড়ো, এইচএসসি তে উঠে গেছো, হ্যালোজেন কারা চিনো না? হ্যালোজেন হচ্ছে যারা গ্রুপ 17তে থাকে। গ্রুপ কততে থাকে? গ্রুপ 17-র মৌলে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে হ্যালোজেন বলা হয়। বুঝছো? এদেরকে কি বলা হয়? হ্যালোজেন। হাইড্রোজেন কেমনে হ্যালোজেন হয়? না এরকম থাকবে না, একটাতে ফ্লোরিন আর একটাতে ক্লোরিন এরকম থাকবে না। এই যে উদাহরণগুলো যেভাবে দেখাইলাম এভাবে দিবে, উদাহরণগুলো এভাবেই দিবে, বুঝছো? সেই ক্ষেত্রে হচ্ছে এসিডের সূত্র দিয়ে মান বের করতে হয়, ওইগুলো দিবে না তোমাদের, ওইগুলো দিবে না। এইটার উত্তর বের করো তো দেখি, এইটার উত্তর বের করো, এইটার উত্তরটা বের করো।
এক্স্যাক্টলি, লবণ উৎপন্ন করে। কি বলেছে এখানে, নিচের কোন অ্যাসিডের তীব্রতা সব থেকে বেশি? অ্যাসিডের তীব্রতা সব থেকে বেশি। ঠিক আছে, তো দেখো এখানের মধ্যে খেয়াল করো, সবগুলোর লাস্টে কিন্তু সি ডাবল এইচ আছে, সবগুলোর লাস্টে সি ডাবল এইচ আছে, সবগুলোর লাস্টে কি আছে, এখানে সি ও এইচ হয়ে গেছে, বাট এখানে ও আরেকটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, সি ডাবল এইচ আছে। তো সি ডাবল এইচ থাকা সত্ত্বেও এখানে দেখো ক্লোরিন আছে দুইটা, এখানে ক্লোরিন আছে একটা, এই দুইটাতে নাই, এই যেটাতে নাই সেটা আগেই বাদ, যেটাতে ক্লোরিন নাই সেটা আগেই বাদ বাবা, যেটাতে ক্লোরিন নাই সেটাতে আগেই বাদ। বুঝতে পেরেছি আমার কথা? তার মানে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে এটা, উত্তর হবে ডি নাম্বারটা, উত্তর হবে ডি নাম্বারটা। অর্থাৎ এখানে হ্যালোজেনের সংখ্যা কয়টা আছে? হ্যালোজেনের সংখ্যা দুইটা। হ্যালোজেনের সংখ্যা কয়টা? দুইটা। যেহেতু হ্যালোজেনের সংখ্যা দুইটা, সুতরাং এখানে আসলে হ্যালোজেন বেশি, যার কারণে এর তীব্রতাটা বেশি। এখানে বলেছে দেখো কোন অ্যাসিডের তীব্রতাটা সব থেকে কম, এটা একটু খুঁজে বের করো তো, এটা করো তো দেখি, কোনটা তীব্রতাটা সব থেকে কম, এইটা একটু খুঁজে বের করো। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এইটা একটু খুঁজে বের করো। এটা একটু করো, কোন অ্যাসিডের তীব্রতা কম। ঠিক আছে, তবুও অনেক স্টুডেন্ট ভুল করলো। দেখো এখানের মধ্যে আমরা ক্লোরিন দেখবো, দেখো ক্লোরিন আছে তিনটা, ক্লোরিন আছে একটা, ক্লোরিন আছে দুইটা। দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কিন্তু কোনো ক্লোরিন নাই। আমি বলছি যেখানে ক্লোরিন বেশি থাকবে তার তীব্রতাটা বেশি, যেখানে ক্লোরিনই নাই সেখানে তার তীব্রতাটা কিভাবে বেশি? আমি কিন্তু বলছি তীব্রতা সব থেকে কম, সব থেকে যদি বেশি বলতো তাহলে এইটা হয়তো সব থেকে বেশি। কেন ভাইয়া? কারণ এখানে দেখো তিনটা ক্লোরিন আছে, তিনটা, আর এইগুলোকে দেখো একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, একটা দুইটা তিনটা, আর এখানে তো নাই, তাহলে এটা তো নাই, হ্যালোজেন তো নাই, তাহলে এটা হবে সব থেকে কম তীব্রতা। বুঝতে পেরেছ? এই হচ্ছে আজকের ক্লাস। বলো দেখি, বলো আজকের ক্লাস এই পর্যন্ত। আমি জানি না কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি আজকের ক্লাসের পড়াগুলো, বাট সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করেছি যে আজকের ক্লাসে থেকে যাতে তোমরা কোনো কিছু মানে অনেক কিছু জিনিস শিখে যেতে পারো, যে জিনিসগুলো তোমাদের এইচএসসি তে কাজে লাগবে, বেশ ভালো পরিমাণে কাজে লাগবে। যে জিনিসটা পড়িয়েছি রসায়ন প্রথম পত্র অর্থাৎ রাসায়নিক পরিবর্তন, রসায়ন প্রথম পত্রের 4 নাম্বার চ্যাপ্টারে রাসায়নিক পরিবর্তন থেকে পড়িয়েছি, কিন্তু তোমরা এখন খুঁজে পাবা না যেটা রাসায়নিক পরিবর্তনের কোন জায়গা। আমি যদি একটু রিভিউ করাই যে ভাইয়া শুধুমাত্র যে আমি সলভ করিয়েছি ব্যাপারগুলো এরকম না, যখন আমি সলভ করিয়েছি তখন এই জিনিসগুলো দিয়েছি যে বিভিন্ন
ভার্সিটিতে প্রশ্নগুলো এসেছে। হ্যাঁ, যেগুলো ভার্সিটিতে আসে সেগুলো বোর্ডে আসেই বাবা, বোর্ডের ভালো ভালো ইম্পর্টেন্ট গুলো ভার্সিটি। এই যে দেখো ভার্সিটিতে এসেছিল, এই যে দেখো ভার্সিটিতে এসেছিল, এই যে ভার্সিটিতে এসেছিল। তো সবসময় খেয়াল রাখার চেষ্টা করেছি আজকের ক্লাসে যে শুধুমাত্র আমি সলভ করিয়ে দিব, ব্যাপারটা যাতে এরকমটা না হয়। আমি সলভ করিয়ে দেওয়ার সাথে সাথে, বুঝতে পেরেছ, আমি সলভ করিয়ে দেওয়ার সাথে সাথে তোমরা কতটুকু বুঝতে পারতেছো ক্লাসটা থেকে, তোমরা কতটুকু শিখতে পারতেছো, এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। যার কারণে ক্লাসের মধ্যে এরকম পোল দিয়েছি যেগুলো তোমাদেরকে উত্তর করতে হয়েছে, এবং শুধুমাত্র যে উত্তর তোমরা করেছো বা ভুল করেছো সেই সময় আমি আর এমসিকিউটা সলভ করিয়ে দেইনি, ব্যাপারটা এমনটাও হয়নি। আবারও চেষ্টা করেছি যখন যে এমসিকিউটা সলভ করিয়েছি বা যে রিলেটেড জিনিসগুলো পড়িয়ে দিয়েছি সাথে সাথে ওই এমসিকিউ গুলো সলভ করিয়ে দিয়েছি। প্রথমে তোমরা চেষ্টা করেছো, তার পরবর্তীতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। না, আমাদের সার্ভার ঠিকঠাক রয়েছে বাবা। সো এখন তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই ক্লাস শেষে দেখো। তোমাদের সাথে আমার প্রথম ক্লাস ছিল, সো তোমাদের দুইটা কাজ। একটা কাজ হচ্ছে ক্লাস যখন শেষ হবে, ক্লাসের শেষে দেখবা তোমাদের কাছে কিছু ধরো হচ্ছে স্টারের মতো জিনিস চলে যাবে। 5 স্টার মানে তুমি ক্লাসটা খুবই ভালোভাবে বুঝেছো। হ্যাঁ, তোমাদের আইডিয়াটা শেয়ার করবা, ভালো লাগলে 5 দিবা, না হইলে তোমাদের ইচ্ছা মতো। সো এটা অবশ্যই তোমাদের ক্লাসের যে এক্সপিরিয়েন্সটা ছিল এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবা তোমরা। 2 নম্বর কথা, ক্লাসের এই যে তোমাদের জিনিসগুলো তোমরা বুঝতে পারতেছো, তোমাদের ফ্রেন্ডরা যারা মাত্র কলেজে উঠলো, আমরা চাই তোমরা একসাথে শিখো। তোমাদের বন্ধুরা বা তোমাদের ব্যাচমেটরাও জানো যে তোমরা আসলে পড়াশোনাগুলো বুঝতেছো। অনেকেই এখন এসে কনফিউজ যে তারা আসলে কোথায় ভর্তি হবে, রাইট? যে ভাই আমি কোথায় পড়বো, কেমিস্ট্রিটা কার কাছে পড়বো, এখন আমি কিভাবে এই জিনিসটা বুঝবো আসলে। এই জন্য সব থেকে বড় হাতিয়ার হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিতে পারো, তোমাদের কলেজ ফ্রেন্ডদেরকে জানিয়ে দিতে পারো। নাম্বার 2 হচ্ছে তোমাদের এইচএসসি 27 যে গ্রুপটা রয়েছে, ফ্রি গ্রুপ, এইচএসসি 27A+ বা সাজেশন যে গ্রুপটা রয়েছে তোমাদের, যেটা এসএসসি 25-এ ছিল, হ্যাঁ 2 লাখের উপরে মেম্বার আলহামদুলিল্লাহ। এই গ্রুপটার মধ্যে তোমাদের ওপিনিয়নটা শেয়ার করে দিবা যে আজকের পুরো ক্লাস জায়মান অক্সিজেনের সংকেত হচ্ছে এইটা, এই যে এইটা জিনিসটা আমরা পরে পড়বো, জায়মান অক্সিজেন, এটা হচ্ছে জায়মান অক্সিজেনের সংকেত। হ্যাঁ, আচ্ছা, মেইন ব্যাপার হচ্ছে তোমাদের ফ্রেন্ডরাও যাতে জানতে পারে যে তোমরা এখানে পড়তেছো, এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবা না। এবং তোমাদের আজকের পুরা ক্লাসটার এক্সপিরিয়েন্স কেমন ছিল ফেসবুকের যে গ্রুপটা রয়েছে সেখানে জানাতেও ভুলবা না ইনশাআল্লাহ, কেমন? সো এবং তোমরা ক্লাসের এক্সপিরিয়েন্সের সাথে সাথে আজকে যে এমসিকিউ দিয়েছি, টোটাল কতগুলো এমসিকিউ দিয়েছি বলো? টোটাল আজকের ক্লাসের মধ্যে এই কাজ করে না, এই ক্লাস শেষে এসেই কাজ করে না। দেখো আজকের ক্লাসে টোটাল এমসিকিউ সলভ করিয়ে দিয়েছি কতগুলো? উত্তর হচ্ছে 7টা এমসিকিউ। 7টার মধ্যে কতগুলো এমসিকিউ তুমি ঠিক করেছো, কতগুলো এমসিকিউ তুমি ভুল করেছো, এইটাও তুমি শেয়ার করতে ভুলবা না। তোমাদের পোলের অপশনগুলো কেমন লাগে, কুইজে যে অংশগ্রহণ করো, পার্টিসিপেট করো, হয়তোবা একটু কম সময়ের জন্য একটু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অনেকে হয়ে যায়, একটু পরে চলে যায়, বাট যাদের উত্তরটা সঠিক হয়েছে সবাই সঠিক। বুঝতে পেরেছ আমার কথা? বুঝতে পেরেছ? আল্লাহ, তোমরা গ্রুপটা জানো না, গ্রুপটা জাস্ট ফেসবুকে যাবা, এই যে এরকম ফেসবুকে যাবা, আমার মেয়ের ছবি। তো ফেসবুকে যাওয়ার পরবর্তীতে জাস্ট কি লিখে সার্চ দিবা এখানের মধ্যে, এই যে দেখো এইচএসসি 26 স্টার স্টুডেন্ট, এভাবে সার্চ দিবা। এইচএসসি 26 তো না, 27, তোমরা 27 স্টার লিখে সার্চ দিতে চলে আসবে। স্টার স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট লিখে সার্চ দিবা, 10ms এ চলে আসবে এই যে গ্রুপটা। বুঝতে পেরেছ? এই যে দেখো এই যে গ্রুপটা, হ্যাঁ এখানের মধ্যে এখন কিছু মানে অ্যাভেঞ্জার্স এর ছবি দেওয়া আছে, হাল্কের ছবি পেন্সিল নিয়ে। হ্যাঁ, তো এই গ্রুপটাতে আই হোপ তোমরা সবাই আছো। এখানের মধ্যে গিয়ে জাস্ট এখানে গিয়ে যে রাইট সামথিং এ তোমাদের হচ্ছে এই ক্লাসের একটা ছবি, এরকম একটা ছবি ধরো এখন যে অবস্থায় দাঁড়ায় আছি, পেছনে ব্যাকগ্রাউন্ডটা তো বেশ ভালো লাগতেছে, এটা জাস্ট দিয়ে তোমরা তোমাদের ওপিনিয়নটা শেয়ার করতে পারো। গ্রুপের নাম হচ্ছে এইচএসসি 27 স্টার স্টুডেন্ট, এইচএসসি 27, হ্যাঁ এইচএসসি 27 স্টার স্টুডেন্ট গ্রুপ, স্টার স্টুডেন্টস, তারপরে 10ms, এটা লিখে সার্চ দিলেই চলে আসবে বাবা। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে করবো তো ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই ক্লাস শেষে হ্যাঁ রেকর্ডেড থেকে যাবে ইনশাল্লাহ।
তোমাদের সাথে দেখা হবে মেইন ক্লাসে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করা শুরু করো, নয়তো বা কলেজ লাইফে কিন্তু প্যারা খাবা। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ক্লাসের মধ্যে অনেকেই তাদের ফোন নাম্বার শেয়ার করে, অনেকেই বলে আমরা নিজেরা বন্ধু, আমরা তো আসলে নিজেরা ফ্রেন্ড, হ্যাঁ আমরা তো একসাথে কথা বলতে পারি, এইসবে কান দিবা না। যারা আসলে এরকম কাজকার এরকম তোমাদের ফ্রেন্ড সার্কেলে থাকবে, তারা নিজেরাও পড়াশোনা করবে না, তোমাদেরকেও পড়াশোনা করতে দিবে না। তার পড়াশোনা ধরো রেজাল্ট খারাপ হইলো, কোনো ভালো জায়গায় চান্স না পাইলো, তার বাবা মার ধরো অনেক টাকা আছে, তাকে বেসরকারিতে ভর্তি করালো, কিন্তু তোমার তো আব্বু আম্মুর অনেক স্বপ্ন, তুমি একটা সরকারি মেডিকেলে পড়বা, সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বা। এই ক্ষেত্রে এটা কিন্তু অনেক কঠিন, এখন থেকে সিরিয়াস হইতে হবে। এই কমেন্ট সেকশনের মধ্যে যারা এরকম করে তাদের সাথে কথাই বলবা না, শুধু পড়াশোনা করতে আসছো, এইচএসসি তে কিন্তু পড়াশোনাই করে যাবা। বুঝতে পেরেছো আমার কথা? গ্রুপের মধ্যে পোস্ট অ্যাপ্রুভ করে দেওয়ার ব্যবস্থা করবো, তোমরা পোস্ট করে দিও ইনশাল্লাহ। সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো একটা ক্লাসে। কেমন লেগেছে জানাতে ভুলবা না।